আসসালামু আলাইকুম। তোমাদের সব্বাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ৭ম অধ্যায় তরঙ্গ এবং শব্দ এই চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করব। তো মোটা দাগে আমরা চ্যাপ্টারটাকে ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগে আমরা তরঙ্গকে নিয়ে আলোচনা করে থাকি এবং অন্য আরেকটা অংশ বা ভাগের মধ্যে আমরা তোমার শব্দকে নিয়ে আলোচনা করে থাকি। তো আমি ক্লাসটাকে তোমার ২ টা ভাগে ভাগ করছি। আজকের ভাগটাতে আমরা তোমার তরঙ্গর যাবতীয় যতগুলো জিনিসপাতি আছে সবগুলো দেখে ফেলবো এবং নেক্সট ক্লাসে আমরা শব্দ নিয়ে আলোচনা করব এবং তার সাথে শব্দসহ এই অধ্যায়ে বিগত সালে যতগুলো সিকিউ এসেছে বা প্রবলেমগুলো এসেছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো, আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের আগিব ভাইয়া, পড়াশোনা করছি কুয়েটে। প্রথমে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তরঙ্গ কি। ঠিক আছে, এই তরঙ্গ কি না জানতে পারলে আমরা আসলে এই চ্যাপ্টারটা পড়ে খুব একটা মজা পাবো না। ঠিক আছে, বা দেখা যাবে যে অনেক কিছু আমরা বুঝতেছি না বা আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো সব কিছুর জন্য আমাদেরকে যেটা আগে সবার আগে পড়তে হবে সেটা হচ্ছে তরঙ্গ কি। দেখো, এখানে আমি তোমাকে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, চলো এখানে কি বলা আছে একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে বলা আছে যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করে কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ী স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলে। সহজ কথায় আমি যদি বলি যে একটা পর্যাবৃত্ত আন্দোলন হবে, যে আন্দোলনটার মাধ্যমে তোমার হচ্ছে শক্তি সঞ্চারিত হবে কিন্তু মাধ্যমের যে কণাটা আছে সেটা তার স্থান পরিবর্তন করবে না। কথা বুঝতে পারছো? ওকে, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এইখানে ফার্স্ট যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার একটা পর্যাবৃত্ত আন্দোলন হইতে হবে। কি হইতে হবে বলো তো? একটা পর্যাবৃত্ত আন্দোলন হইতে হবে। এখন ভাইয়া পর্যাবৃত্ত আন্দোলন মানে কি? সহজ কথায় বলতে পারো একটা পর্যাবৃত্ত গতি। কথা বুঝতে পারছো? একটা পর্যাবৃত্ত কি বলতো? একটা পর্যাবৃত্ত তোমার গতি হইতে হবে। ঠিক আছে, মানে তোমার তরঙ্গের মধ্যে যে কণাটা থাকবে সেই কণাটাকে অবশ্যই পর্যাবৃত্ত গতিতে থাকতে হবে। কথা বুঝছো না? তার মানে দেখো, এমন একটা কণা থাকবে যেটা কিনা তোমার পর্যাবৃত্ত গতিতে থাকবে এবং একটা জড় মাধ্যম এক স্থান থেকে অন্য স্থানে কি করবে বলতো? শক্তি সঞ্চারিত করবে কিন্তু মাধ্যমের কণাগুলোর অবস্থান পরিবর্তন হবে না, তাকে হচ্ছে তরঙ্গ বলে। এখন তুমি এটাকে কিভাবে ফিল করতে পারো? এটাকে তুমি কিভাবে ফিল করতে পারো? ওকে, খুব ভালো মতো করে চিন্তা করো। দেখো, ছোটবেলায় তোমরা কি করতে বলো তো? আমরা যখন ক্রিকেট খেলতাম তখন দেখা যেত যে পুকুরের মধ্যে তোমার বল পড়ে গেছে। আমরা যখন ক্রিকেট খেলতাম তখন আমরা দেখতাম যে পুকুরের মধ্যে কি পড়ে গেছে বলো তো? বল পড়ে গেছে। আচ্ছা বলো তো, পুকুরের যে পানিগুলো এগুলো জড়ো নাকি এগুলো জীব? তুমি অবশ্যই বলবা যে ভাইয়া এটা হচ্ছে জড়। তার মানে দেখো, তুমি বলতে পারবা পুকুরের মধ্যে যে পানিটা আছে সেটা জড়। তার মানে দেখো, পানি কিন্তু একটা মাধ্যম। তার মানে দেখো, তোমার মাধ্যমটা কিরকম হলো? জড় মাধ্যম হলো না? ওকে, দেখো তোমার বলটা পুকুরের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, এখন মনে করো পুকুরে অনেক দূরে চলে গেছে। এখন আমরা বলটা আনার জন্য কি করতাম জানো? আমরা পুকুরের পাড়ে দাঁড়াতাম। এই পুকুরের পাড়ে দাঁড়ানোর পর আমরা তোমার ঢিল নিতাম। ঢিল বলতে মাটির যে তোমার খণ্ড খণ্ড মাটি, সেগুলো নিয়ে আমরা হচ্ছে তোমার বলটার বিপরীতে ফেলতাম। অর্থাৎ দেখো, বলটার সামনে, এই যে দেখো বলটার এদিকে একটা সাইড আছে, এটাকে আমি মনে করো বি সাইড দিলাম এবং এদিকে একটা সাইড আছে, এটাকে আমি দিলাম তোমার হচ্ছে এ সাইড। ঠিক আছে, বলের সামনে একটা সাইড আছে, বলের পিছনে একটা সাইড আছে। তো তোমাকে অবশ্যই তুমি যে হাতের মধ্যে যে মাটির টুকরাটা নেবা সেটা অবশ্যই তোমাকে বি সাইডে ফেলতে হবে। বি সাইডে ফেললে কি হবে বলো তো? বি সাইডে ফেললে সেখানে তোমার একটা ঢেউ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে বলো তো? একটা ঢেউ সৃষ্টি হবে। সেই ঢেউটা তোমার কি করবে? বলটাকে তোমার সামনের দিকে নিয়ে আসবে বা তোমার দিকে নিয়ে আসবে। তার মানে দেখো, তুমি যখন ঢেলটা ফিকতেছো বা তুমি যখন ওই মাটির টুকরোটা ফিকতেছো বা তুমি ছুটতেছো, তখন সেটা কিন্তু তোমাকে অবশ্যই বলটার পিছনে ছুটতে হচ্ছে। যখন তোমার বলটার পিছনে মাটির টুকরাটা গিয়ে পড়ে তখন সেখান থেকে কিন্তু এক ধরনের ওয়েভ তৈরি হয়। এই ওয়েভ মানে হচ্ছে তোমার তরঙ্গ। কথা বুঝতে পারছো? এই তরঙ্গ তৈরি হওয়ার কারণে তোমার কি হয় বলো তো? বলটা ধীরে ধীরে তোমার সামনের দিকে বা তোমার দিকে এগিয়ে আসতে শুরু করে। তোমার দিকে কি করে বলো তো? এগিয়ে আসতে শুরু করে। তার মানে দেখো, একটা জড় মাধ্যম দেখতে পারতেছো। আর এই যে এখানে যে ওয়েভটা সৃষ্টি হলো, এই ওয়েভটাই হচ্ছে তোমার দেখতে এরকম হবে। বুঝতে পারছো? এই ওয়েভটাই দেখতে কীরকম হবে বলো তো? এরকম হবে। এবং দেখো, ওয়েভটা কিন্তু তোমার সামনের দিকে অগ্রগামী। ঠিক আছে, এটা কি বলো তো? সামনের দিকে অগ্রগামী। ওকে, খুব ভালো কথা। এখন দেখো, এখানে তুমি একটা বিন্দু দেখতে পারতেছো, রেড কালারের যে একটা বিন্দু দেখা যাচ্ছে। এই বিন্দুটার কাজ কি ভাইয়া? এই বিন্দুটার কাজ কি? দেখো, ওই বিন্দুটা কিন্তু তোমার উপর নিচে উঠানামা করতেছে কিন্তু সে কিন্তু তার পয়েন্টটা চেঞ্জ করতেছে না। এইটাই হচ্ছে সেই কণাটা যে তোমার উপর নিচে উঠানামা করবে কিন্তু তার আসলে পয়েন্টের কখনোই কি হবে না বলো তো? চেঞ্জ হবে না। তার মানে দেখো, আবার দেখো, তোমার কিন্তু তরঙ্গ আকারে বলটা কিন্তু তোমার কাছে চলে আসতেছিল। তুমি যে ঢিলটা ছুড়লা, তুমি তো সেখানে একটা বল প্রয়োগ করছো, তাই না? সেই বলটা পরবর্তীতে তোমার হচ্ছে কনভার্ট হয়ে
পরে এই বলটার মাধ্যমে তোমার কাছে সঞ্চারিত হয়েছে। তার মানে দেখো এখান থেকে আমরা একটা উদাহরণ থেকে সব কিছু বুঝতে পারলাম যে একটা পর্যাবৃত্ত অবশ্যই গতি হইতে হবে। দেখো তুমি এটাকে চিন্তা করতে পারো একটা পর্যাবৃত্ত গতি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কীভাবে পর্যাবৃত্ত গতি চিন্তা করবো। দেখো এটাকে তুমি হচ্ছে সাম্যাবস্থা চিন্তা করতে পারো। এই অংশটুকুকে তুমি কি চিন্তা করতে পারো বলো তো, সাম্যাবস্থা। দেখো সাম্যাবস্থা থেকে একবার এই যে তোমার কণাটা সে একবার তোমার উপরের দিকে উঠতেছে, সাম্যাবস্থা থেকে একবার সে উপরের দিকে উঠতেছে, আবার উপর থেকে সে সাম্যাবস্থায় ব্যাক করতেছে, আবার সে নিচের দিকে নামতেছে, নামার পর আবারও সাম্যাবস্থায় ব্যাক করতেছে। তার মানে দেখো তার গতিটা কিছুটা দেখতে এরকম, একবার সে নিচ থেকে উপরে উঠলো, উপর থেকে আবারও সে নিচে নামলো, এবং উপর থেকে একদমই নিচে নামছে, নামার পর আবারও সে আগের জায়গায় ফেরত আসছে। তার মানে দেখো ওর গতিটা দেখতে হচ্ছে এরকম, যার কারণে এই গতিটাকে আমি বলতে পারবো পর্যাবৃত্ত গতি। কি বলতে পারবো বলো তো, পর্যাবৃত্ত গতি বলতে পারবো। তার মানে দেখো এই আন্দোলনটাকে তুমি বলতে পারবা কি বলো তো, পর্যাবৃত্ত আন্দোলন। ঠিক আছে, এটাকে কি বলতে পারবো বলো তো, পর্যাবৃত্ত আন্দোলন বলতে পারবা। পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা অনেকেই হয়তো বা জানো না, আমি তাদের জন্য একটু সুবিধার জন্য বলে দিই। পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কোনো বিন্দু যদি কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট, বা কোনো একটা বিন্দু না, এটা তোমার একটা বস্তু হতে পারে, এখানে আসলে বাধা ধরার কোনো নিয়ম নাই। ধরে নেবা কোনো একটা বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে, তবে তাকে আমরা বলি ঘূর্ণায়ন গতি। ঠিক আছে, আর ঘূর্ণায়ন গতির সাথে তুমি যদি একটা কন্ডিশন যোগ করে দাও তাহলে সেটা পর্যাবৃত্ত গতি হয়ে যাবে। তোমাকে জাস্ট একটা নির্দিষ্ট সময় পর পর তাকে ঘুরতে হবে, তাহলে সেটা একটা তোমার পর্যাবৃত্ত গতি হয়ে যাবে। তার মানে দেখো আমি যদি পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা দিই, যে কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে, তাহলে তাকে আমরা কি বলবো বলো তো, পর্যাবৃত্ত গতি বলবো। কথা বুঝতে পারছো? এটা একটু লিখে নিও, অথবা তোমরা বইয়ের মধ্যে খুঁজলে পেয়ে যাবে, অথবা তোমরা চাইলে গুগলও করতে পারো। গুগল করলেও তোমরা হচ্ছে এই পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা পেয়ে যাবে। তো দেখো আমরা হোপফুলি তরঙ্গ ব্যাপারটা বুঝতে পারছি। তরঙ্গ কি বলতো, তরঙ্গ হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন, যে আন্দোলনটার মাধ্যমে কি হয় বলতো, শক্তি সঞ্চারিত হয়। অবশ্যই মাথায় রাখতে হবে কি সঞ্চারিত হয় বলতো, শক্তি সঞ্চারিত হয়। কিন্তু আমরা দেখলাম মাধ্যমের যে কণাটা আছে অবশ্যই এনার্জি কি হবে বলতো, এনার্জি সঞ্চারিত হবে। কিন্তু তোমার অবশ্যই এই মাধ্যমের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো কিন্তু তার জায়গাটা পরিবর্তন করবে না। যেরকমটা তুমি অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারতেছো যে এইখানে দেখো তোমার আসলে বিন্দুটা বা কণাটা তোমার কি করতেছে না বলতো, তোমার অবশ্যই জায়গা পরিবর্তন করতেছে না। ঠিক আছে, কথা বুঝছো? তার মানে এটি হচ্ছে আমার একটা তরঙ্গ। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। দেখো তরঙ্গ তোমার প্রধানত দুই প্রকারের হইতে পারে। তরঙ্গ কয় প্রকারের হইতে পারে বলতো? তরঙ্গ মূলত তোমার দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে তোমার যান্ত্রিক তরঙ্গ, দাঁড়াও বলে দিই, একটা হচ্ছে তোমার কি বলতো, যান্ত্রিক তরঙ্গ, একটা তোমার যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তোমার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটাকে তাড়িত বলা হয়, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, তার মানে দেখো আমরা হচ্ছে তোমার দুই ধরনের তরঙ্গ নিয়ে কথাবার্তা বলবো, বা আমাদের তরঙ্গ মূলত তোমার দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে তোমার তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, তাই বলে কি এখানে পড়বো না ভাইয়া? এখানে অবশ্যই পড়বো। আমরা এখানেও তোমার আইডিয়া দিয়ে দিব তোমাকে আমি, যে আসলে এই জিনিসটা কি। আমরা এখানে প্রতিটা জিনিসকে খুব ক্ষুদ্রভাবে বিশ্লেষণ করে পড়বো, যেন তোমাদের বেসিকটা টপ নচ হয়। এবং তোমরা যারা আমার ক্লাস করবা, ট্রাস্ট মি, তোমরা একদমই বোরিং হবা না, এবং তোমরা অনেক সুন্দর মতো করে ফিল করতে পারবা। হোপফুলি তোমরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া পেয়ে গেছো। ওকে, দেখো যান্ত্রিক তরঙ্গ, এই তরঙ্গটা তোমার সঞ্চালিত হওয়ার জন্য একটা মিডিয়ামের প্রয়োজন আছে। মিডিয়াম মানে মাধ্যমের প্রয়োজন আছে। ঠিক আছে, তার মানে দেখো এই তরঙ্গটা সঞ্চালিত হওয়ার জন্য অবশ্যই তোমার একটা মাধ্যমের কি আছে বলতো, মাধ্যমের প্রয়োজন আছে। ঠিক আছে, এখানে কি বলতো, মাধ্যমের প্রয়োজন আছে। মাধ্যম কি ইংলিশে বলো তোমার মিডিয়াম। ঠিক আছে, আর দেখো এই তাড়িৎ চুম্বকীয় তরঙ্গটা তোমার হচ্ছে সঞ্চালিত হওয়ার জন্য এর কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। ঠিক আছে, এর কিন্তু কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। দাঁড়াও, মিডিয়াম মানে কিন্তু মাধ্যম, বুঝতে পারছো? দেখো মিডিয়াম মানে কি বলতো, মাধ্যম। এর কিন্তু কোনো মিডিয়াম লাগে না। ঠিক আছে, এর কিন্তু কোনো কি লাগে না বলতো, এর কিন্তু কোনো মিডিয়াম লাগে না। তার মানে দেখো কার মিডিয়াম লাগে, তোমার যান্ত্রিক তরঙ্গের মিডিয়াম লাগে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি কোনো মিডিয়াম লাগে না? তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিন্তু কোনো মিডিয়াম লাগে না। তোমাকে যদি এটা একটা সহজ উদাহরণ দিই তাহলে তুমি মনে রাখতে পারবা। দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে তোমার সূর্যের আলো, বা তুমি বলতে পারো শুধু আলো। বুঝতে পারছো? আলো এক ধরনের কি বলতো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, আলো এক ধরনের কি বলতো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তার মানে দেখো তুমি সূর্যের আলোকে চিন্তা করো, দেখো তো সূর্য এটা হচ্ছে মনে করো সূর্য। ঠিক আছে, এটা কি বলতো, এটা হচ্ছে মনে করো সূর্য, এবং এটা মনে করো আমার পৃথিবী। এটা মনে করো কি বলতো, পৃথিবী। আচ্ছা বলো তো, সূর্য এবং পৃথিবীর মাঝে এই অংশটুকুর মধ্যে কোনো মাধ্যম আছে না? এটা একটা বায়ুশূন্য অংশ না? বা এটাকে তুমি ভ্যাকিউম বলতে পারবে না বলো তো? এটা কিন্তু তোমার একটা ভ্যাকিউম, বা এখানে কিন্তু কোনো মাধ্যম নাই, এখানে কিন্তু নো মিডিয়াম। তবুও দেখো আলো ঠিকই 8 মিনিটের মধ্যে তোমার হচ্ছে পৃথিবীর মধ্যে পৌঁছে যাচ্ছে।
ঠিকই তারপরে দেখা যায় কি বলতো, সূর্য থেকে আলো তোমার পৃথিবীর মধ্যে 8 মিনিট সময় লাগে, কিন্তু সে পৃথিবীর মধ্যে এসে পৌঁছায়। তার মানে দেখো এখান থেকে আমরা একটা কথা ক্লিয়ার, যে এই আলোর যে তোমার হচ্ছে পৃথিবীতে পৌঁছাতে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না তো, কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না তো। তার মানে আমরা বলতে পারবো এই তোমার আলো হচ্ছে একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। কথা বুঝতে পারছো? দেখো আমরা সহজ উদাহরণ দিয়ে মনে রাখতে পারবো। তার মানে যখনই তোমাকে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বলবে যে এটা কি মাধ্যমের উপর ডিপেন্ড করে কি করে না, তখনই তুমি এই আলোর উদাহরণটা চিন্তা করবা, তাহলেই দেখবে যে আর ভুলে যাবা না। কথা বুঝতে পারছো না? ওকে, সেমভাবে দেখো যান্ত্রিক তরঙ্গ, এটাকে নিয়ে তো আমরা বিস্তারিত আলোচনা করবোই। সো এটাকে মনে রাখার জন্য আর আলাদা করে কোনো ওয়ে নাই। দেখো যান্ত্রিক তরঙ্গ আবার তুমি চাইলে এটাকে দুই ভাগে ভাগ করতে পারো। কয় ভাগে ভাগ করতে পারো বলো তো? দুই ভাগে। একটা ভাগকে বলা হয় তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটাকে বলা হয় তোমার অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, তার মানে দেখো আমরা হচ্ছে তোমার যান্ত্রিক তরঙ্গকে চাইলে দুই ভাগে ভাগ করতে পারি। যান্ত্রিক তরঙ্গকে আমরা চাইলে কয় ভাগে ভাগ করতে পারি বলো তো? দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা কি বলি বলো তো? একটাকে আমরা বলি তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরেকটাকে আমরা বলি তোমার অনুপ্রস্থ তরঙ্গ। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এই অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম আছে, এই নামটা হচ্ছে তোমার আর তরঙ্গ। কি তরঙ্গ বলো তো? আর তরঙ্গ। ঠিক আছে, এর আরও একটা নাম আছে, কি বলো তো? আর তরঙ্গ। ওকে, মনে থাকবে না। এবং এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গের আরও একটা নাম আছে, এটাকে বলা হয় তোমার লম্বিক তরঙ্গ। ঠিক আছে, এটাকে কি বলা হয় বলো তো? লম্বিক তরঙ্গ। হোপফুলি মনে থাকবে। দেখো জিনিসগুলো কিন্তু একদমই সহজ, কমপ্লেক্স করার মতো কোনো কিছুই নাই। দেখো তোমার তরঙ্গকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা যান্ত্রিক তরঙ্গ আর একটা তোমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। এরপরে আমরা দেখলাম যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য আসলে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কিন্তু যান্ত্রিক তরঙ্গের জন্য আমাদের কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়। এরপর আমরা দেখলাম যে যান্ত্রিক তরঙ্গকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি, একটা তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা নাম হচ্ছে কি বলতো? লম্বিক তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম কি বলতো? আর তরঙ্গ। হোপফুলি বুঝতে পারছো। দেখো এতটুকুতে তোমাদের আইডিয়া ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গকে নিয়ে তো কথাবার্তা বলবোই, তার আগে চলো আমরা একটু তাড়িৎচুম্বকীয় তরঙ্গটাকে নিয়ে স্টাডি করে আসি। দেখো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো তাড়িৎচুম্বকীয় তরঙ্গটা কিন্তু খুবই দারুণ একটা জিনিস। এটাকে সহজ ভাষায় তুমি এইভাবে বলতে পারো যে পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ও পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তরঙ্গের মাধ্যমে যেই একটা লব্ধি তরঙ্গ গঠিত হয় তাকেই বলা হয় তোমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি বললাম বলো তো? আমি কিন্তু এখানে বলছি পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র, এই তরঙ্গের মাধ্যমে লব্ধি যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে বা নতুন যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে, সেই তরঙ্গটাকে আমরা বলতেছি কি বলতো? তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। দেখো তাড়িৎচুম্বকীয় তরঙ্গের এখানে একটা তোমার সংজ্ঞা টাইপের জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে দেখো তড়িৎ বা তাড়িৎ একই জিনিস, কোনো অসুবিধা নাই। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক প্রকার বিকিরণ। দেখো এটি কি বলতো? এটা মূলত এক প্রকার বিকিরণ যা স্থান এবং সময়ের সাথে সাথে পরিবর্তনশীল এবং তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা গঠিত হয়। তার মানে দেখো এটা হচ্ছে এক প্রকার বিকিরণ। বা আমরা বর্তমানে যে আলোগুলা দেখি না, দেখো আমরা যখন তোমার হচ্ছে গুণগত রসায়ন পড়ি, সেখানে দেখো আমরা অনেকগুলা তোমার হচ্ছে আলোর ফ্রিকোয়েন্সি মুখস্থ করছিলাম, মনে আছে না? লাল, নীল, তারপর দেখো দৃশ্যমান অঞ্চল, তারপরে আমরা দেখছি তোমার ইউভি, তারপরে আমরা দেখছি তোমার অতিবেগুনি অঞ্চল। এই যে অঞ্চলগুলো আমরা ভাগ করছিলাম বা সেখানে যে আমরা অঞ্চলগুলো দেখছিলাম, এগুলো সবগুলোই মূলত তোমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। কথা বুঝতে পারছো? এবং এগুলো দেখো, এটাকে আমরা বলি প্রিজম। দেখো এটা দেখলেই বুঝতে পারবে, এটাকে আমরা বলি কি বলতো? এটাকে আমরা বলি তোমার প্রিজম। দেখো এই যে তোমরা তো গুণগত রসায়ন এই টাইপের ম্যাথ করো নাই? দেখো একটা যখন তোমার ইলেকট্রন কি হয় বলতো? তোমার হচ্ছে একটা ইলেকট্রন যখন তোমার উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথের দিকে ধাপিত হয়, তখন সেখান থেকে সে শক্তি বিকিরণ করে, তাই না? এই শক্তি বিকিরণ থেকে আমরা যদি এই শক্তিটাকে তোমার একটা প্রিজমের মধ্যে প্রবেশ করাই, তাহলে এখানে দেখি যে এখান থেকে তোমার বর্ণালী সৃষ্টি হয়। দেখো এই যে তোমার এখানে কি সৃষ্টি হয়েছে বলতো? বর্ণালী সৃষ্টি হয়েছে। কথা বুঝতে পারছো? এই যে বর্ণালীগুলো সৃষ্টি হচ্ছে না, এটাই মূলত তোমার একটা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। কথা বুঝতে পারছো? তার মানে ওই একই জিনিস। এখানে আলাদা কোনো কিছু নেই। ঠিক আছে, তুমি একটু নর্মালি চিন্তা করবা তাড়িৎচুম্বকীয় তরঙ্গটা কি? এটা হচ্ছে এক প্রকারের বিকিরণ যা স্থান এবং সময়ের সাথে পরিবর্তনশীল এবং তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা গঠিত। বা তুমি চাইলে এভাবে বলতে পারো যে তরঙ্গ পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা গঠিত, তাকে হচ্ছে আমরা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বলি। তোমার যেভাবে খুশি তুমি এটাকে সংজ্ঞায়িত করতে পারো, কোনো অসুবিধা নেই। হোপফুলি বুঝতে পারছো এটি কি বলতো? এক প্রকারের বিকিরণ। এই যে দেখো এখান থেকে তোমার একটা আলো যাচ্ছে বা এখান থেকে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো যাচ্ছে, যাওয়ার পর দেখো এটা যখন তুমি প্রিজমের মধ্যে দিয়ে দিছো, তখন এটা দেখা যাচ্ছে যে অনেকগুলো বর্ণালী সৃষ্টি করতেছে।
করতেছে, কি সৃষ্টি করতেছে বলো তো? বর্ণালী সৃষ্টি করতেছে। কিভাবে? এই আলোর বিকিরণ করে। দেখছো না, উচ্চ শক্তি সম্পূর্ণ একটা অরবিটাল থেকে যখন একটা ইলেকট্রন নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করে তখন সেখান থেকে তোমার এক ধরনের বিকিরণ হয়। ওই বিকিরণটাকে প্রিজমের মধ্যে বসাইলে আমরা কিন্তু এরকম বর্ণালী পাই। পড়ছো না? সেম জিনিসটা কথা বুঝতে পারছো? ওই জিনিসটাই আসলে তোমার তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। কথা বুঝতে পারছো না? ওকে, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ গঠিত হওয়ার জন্য তোমার দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে তোমার পরিবর্তনশীল তড়িৎ এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তুমি দেখো এই পাশের চিত্রটা একটু লক্ষ্য করো, এই চিত্রটা একটু লক্ষ্য করো। এখানে দেখলেই তুমি বুঝতে পারবা যে দেখো এই যে এখানে যে রেড কালারের তুমি ইয়াটা দেখতেছো, গ্রাফগুলো দেখতে পারতেছো, এই রেড কালারের গ্রাফগুলো তোমার নির্দেশ করতেছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, দেখো এটা নির্দেশ করতেছে কি বলতো? তড়িৎ ক্ষেত্র। ওকে, এটা নির্দেশ করতেছে কি বলতো? তড়িৎ ক্ষেত্র। আবার দেখো এই যে তুমি ব্লু কালারের যে গ্রাফগুলো দেখতে পারতেছো, এটা তোমার নির্দেশ করতেছে কি বলতো? ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্র। বুঝতে পারছো? দেখো এখানে তোমার ডিরেকশনটা খুব সুন্দর মতো করে দিয়ে দেওয়া আছে। দেখো তোমার তড়িৎ ক্ষেত্রটার সাথে তোমার চৌম্বক ক্ষেত্রটা কিন্তু 90 ডিগ্রি কোণে বাঁকানো আছে, এবং দেখো এদের সাথে তোমার ডিরেকশনটা, এদের সাথে দেখো লব্ধি যে তরঙ্গটা তৈরি হচ্ছে তার ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবর। দেখো এই দিক বরাবর দেখতে পারতেছো? একটু যদি ভালো মতো করে দেখো, তোমার এই যে চিত্রের মধ্যে বোঝা যাচ্ছে যে একটু যদি তুমি ভালো মতো করে ফোকাসটা দাও তাহলেই বুঝতে পারবা। দেখো তোমার এই যে এটা দেখো, এটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের দিকটা, তাই না? এবং দেখো তোমার তড়িৎ ক্ষেত্রের দিকটার সাথে তুমি যদি একটু ভালো মতো করে নোটিস করো তাহলে দেখবা যে এই যে এটা হচ্ছে তোমার কিসের দিক বলো তো? এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক। তার মানে দেখো তড়িৎ ক্ষেত্রের দিকটা উপর বরাবর আছে, চৌম্বক ক্ষেত্রের দিকটা এরকম বরাবর আছে, মানে হচ্ছে এদের দিকটা এরকম 90 ডিগ্রি কোণে মানে 90 ডিগ্রি কোণে এরা একে অপরের সাথে যুক্ত আছে, এবং কিন্তু এদের দিকটা অন্য মানে যেদিকে তোমার তড়িৎ ক্ষেত্রের দিকটা আছে সেদিকে কিন্তু তোমার মানে নাই, চৌম্বক ক্ষেত্রের দিকটা নাই। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের দিকটার সাথে তড়িৎ ক্ষেত্রের দিকটা কিন্তু তোমার 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, বা তুমি বলতে পারবে যে চৌম্বক ক্ষেত্রটা তড়িৎ ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে আছে, এবং দেখো এদের সাথে যে লব্ধি তরঙ্গটা তৈরি হবে তার ডিরেকশনটা হবে এই দিক বরাবর। মনে থাকবে না? এই যে এই ডিরেকশনটাকে আমরা বলি কিসের ডিরেকশন বলো তো? এই যে তুমি এখানে ব্ল্যাক কালারের যেই অ্যারোটা দেখতেছো, এটাই হচ্ছে তোমার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ডিরেকশন, বা এটাই হচ্ছে তোমার সেই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গটা। দেখো তোমার উপরে কি বলতো? উপরের দিকে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর তোমার তার সাথে 90 ডিগ্রি কোণে আছে কে বলতো? তোমার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। হোপফুলি তুমি দেখো চিত্রটা দেখে এটা বুঝতে পারতেছো। এখানে দেখো তীর চিহ্নগুলো দেওয়াও আছে, দেখে বোঝা উচিত যে তীর চিহ্নগুলো দেখো এই রেড কালারের যে মানে রেখাটা আছে বা রেড কালারের যে ওয়েভটা আছে বা তরঙ্গটা আছে তার তীর চিহ্নগুলো দেখো উপরের দিকে, আর ব্লু কালারের যেগুলো আছে সেগুলো দেখো 90 ডিগ্রি কোণে এই দিকে, তাই না? এবং দেখো তোমার যে ব্ল্যাক কালারের যে তুমি অ্যারোটা দেখতে পারতেছো, এই অ্যারোটাই আসলে তোমাকে নির্দেশ করতেছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের দিকটা। কথা বুঝতে পারছো? ওকে, চলো একটু সামনের দিকে আগাই। দেখো এখানে তুমি আরও ভালো মতো করে বুঝতে পারবা। এখানে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়েই কথাবার্তা বলছি, এবং দেখো এখানে তুমি খুব ভালো মতো করেই বুঝতে পারতেছো এখন। দেখো এখানে তুমি এখন ভালো মতো করেই বুঝতে পারতেছো। এই যে দেখো তোমার নীল কালারের যে ইয়াটা দেখতেছো, নীল কালারের যে তুমি হচ্ছে ওয়েভটা দেখতেছো, এই ওয়েভটা হচ্ছে মূলত এনার্জির ওয়েভ। আর দেখো তুমি যে ইয়াটা দেখতেছো, রেড কালারের যে তুমি ওয়েভটা দেখতেছো, এটা হচ্ছে তোমার কিসে বলো তো? তড়িৎ সরি, হ্যাঁ ওটা হচ্ছে তোমার দেখো নীল কালারের যেটা আছে না, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ওয়েভ বা হচ্ছে আমরা বলতে পারবো তড়িৎ ক্ষেত্র, আর রেড কালারের যে ওয়েভটা দেখতেছে এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তুমি এটাকে উল্টাভাবে বলতে পারো, এখানে আসলে বাধা ধরার কোনো নিয়ম নাই, আর যে কোনো একটাকে যেভাবে ইচ্ছা তুমি ধরতে পারো। ঠিক আছে, জাস্ট এখানে কালার করা হয়েছে এতটুকুই। ওকে গ্রেট। তার মানে দেখো কীভাবে আগাচ্ছে, দেখো তো তরঙ্গটা কীভাবে আগাচ্ছে। দেখো তরঙ্গের ডিরেকশন কিন্তু তোমার এক্সের দিকে, ঠিক আছে, এক্স যেদিক বরাবর আছে সেদিকে কিন্তু তোমার তরঙ্গের ডিরেকশনটা। কিন্তু দেখো তোমার তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা দেখবা যে উপরের দিকে, এবং তুমি দেখবা যে তোমার তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে তোমার চৌম্বক ক্ষেত্রের দিকটা হচ্ছে তার সাথে 90 ডিগ্রি কোণে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রটা এদিক বরাবর কাজ করতেছে, তড়িৎ ক্ষেত্রটা উপর বরাবর কাজ করতেছে। দেখো, এবং দেখো তোমার হচ্ছে যেই ওয়েভটা বা তোমার যে মেইন তড়িৎ চৌম্বকীয় যে তরঙ্গটা সেটা দেখো সামনের দিকে এভাবে অগ্রগামী। কথা বুঝতে পারতেছো? হোপফুলি দেখো এই অ্যানিমেশনটা তোমার মানে ক্লিয়ার তোমাদের কাছে। অ্যানিমেশনটা ক্লিয়ার হলে আমরা এখান থেকে আরও অনেক কিছু লিখতে পারি। দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, আমি এখানে তোমাকে একটু বৈশিষ্ট্যগুলো লিখে দিই। দেখো ফার্স্ট যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে তোমার এর জন্য মানে দেখো তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য কিন্তু তোমার কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না, তাই না? তার মানে আলো একটা তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই না? আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর বেগ কত বলো তো? 3 × 10⁸। তার মানে তুমি বলতে পারবা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শূন্য মাধ্যমে বেগ
বলো তো শূন্য মাধ্যমে বেগ কত? হ্যাঁ, খুব ভালো ধরছো। শূন্য মাধ্যমে বেগ হচ্ছে 3 × 10⁻, কত বলো তো? 8। এত কি? মিটার পার সেকেন্ড। অবশ্যই মনে রাখতে হবে, এককটা দিতে হবে। 2 নাম্বারটা, তোমার হচ্ছে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা তাড়িৎচুম্বকীয় তরঙ্গটা কীভাবে তৈরি হয়? দেখো, এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র ও পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা গঠিত। বুঝতে পারছো না? তার মানে দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গর কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো দেখিয়ে ফেলছি। এর থেকে বেশি আমাদের আর জানা লাগবে না, এতটুকু জানলেই না। দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গটা তো আমরা বুঝতে পারছি, তাই না? ওকে, চলো এবার দেখো আমরা পড়বো যান্ত্রিক তরঙ্গ, বা যেটাকে হচ্ছে আমরা তোমার মানে যে তরঙ্গটা প্রকাশের জন্য বা যে তরঙ্গটাকে তোমার সঞ্চালিত করার জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন আছে, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা পড়বো কি বলতো? যান্ত্রিক তরঙ্গ। এবং যান্ত্রিক তরঙ্গকে আমরা দেখছিলাম 2 ভাগে ভাগ করা গেছিল। একটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের আরও একটা নাম ছিল, মনে পড়ে? অনুপ্রস্থ তরঙ্গের নাম কি ছিল বলতো? এই তরঙ্গটা আরেকটা নাম ছিল, যেটাকে আমরা বলি আর তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটারও একটা নাম ছিল। এই তরঙ্গটাকে আমরা বলি হচ্ছে তোমার কি বলতো? লম্বিক তরঙ্গ, তাই না? ওকে, খুব ভালো কথা। দেখো, আমরা অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, চলো এই দুটো টপিক নিয়ে একটু ডিসকাস করি, ঠিক আছে? দেখো, সবার আগে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ জিনিসটা কি, ঠিক আছে? চলো আমরা এই সংজ্ঞাটা সবার আগে লিখে ফেলি। সংজ্ঞাটা লেখার সাথে সাথে আমি তোমাকে এই জিনিসটা বুঝাই দেবো, মানে তুমি প্যারা নিও না। দেখো, অনুপ্রস্থ তরঙ্গটা কি? অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। কথা বুঝতে পারছো? তার মানে দেখো, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে আমরা কি বলি বলতো? অনুপ্রস্থ তরঙ্গ বলি, ঠিক আছে? তুমি যদি একটু চিন্তা করো, পানির মধ্যে তুমি যখন ঢিল ছোড়ো তখন যে তরঙ্গটা তৈরি হয় সেটা কিন্তু তোমার একটা অনুপ্রস্থ তরঙ্গ। আমরা এটা ব্যাখ্যা করবো, প্যারা নিও না। আবার দেখো, তুমি ওই উদাহরণটা যদি ভালো না লাগে, তুমি এক কাজ করতে পারো। তুমি দেখো, তুমি হাতের মধ্যে একটা দড়ি নিতে পারো। দড়ি নিয়ে তুমি দড়িটাকে যদি একটু ঝাঁকাও, তাহলে সেখানে যে তরঙ্গটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি কি বলতো? অনুপ্রস্থ তরঙ্গ। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলো কিন্তু তোমাকে বোঝা উচিত, ঠিক আছে? আচ্ছা দেখো, তার মানে দেখো, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় তাকে আমরা অনুপ্রস্থ তরঙ্গ বলি। আর দেখো, যারা তোমার সমকোণে সঞ্চালিত হবে না বা সমকোণে অগ্রসর হবে না, বরং সমান্তরালে অগ্রসর হবে, তাদেরকে আমরা বলি কি বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গ। কথা বুঝতে পারছো? সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র কিভাবে তোমার অগ্রসর হবে বলতো? সমান্তরালে। কিভাবে বলতো? সমান্তরালে। দেখো, এটি কিন্তু তোমার সমান্তরালে অগ্রসর হবে। কথা বুঝতে পারছো? একটু তোমরা তোমাদের মতো করে তুলে নিও, ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখো, যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে তোমার সমকোণে অগ্রসর হয় তাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ। আর যে তরঙ্গগুলো তোমার মাধ্যমের কণাগুলোর স্থানান্তরের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে আমরা কি বলি বলতো? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলি। যেরকম আমাদের শব্দ, আমি যে এখন কথা বলতেছি, এটা এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। কথা বুঝতে পারছো? আবার দেখা যাবে যে স্প্রিংয়ের যে মধ্যে যে কম্পনটা দেখা যায় সেটাও কিন্তু এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। কথা বুঝে গেছে না? ওকে, খুব ভালো কথা। এখন দেখো আমাদেরকে একটু অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গকে নিয়ে একটু ডিসকাস করতে হবে, ঠিক আছে? দেখো, এইখানে তোমরা একটা সুন্দর অ্যানিমেশন দেখতে পারতেছো। অ্যানিমেশনের মধ্যে তোমরা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গটাও দেখতে পারতেছো এবং অনুদৈর্ঘ্য তরঙ্গটাও দেখতে পারতেছো। দেখো, ট্রান্সভার্স ওয়েভ যেটাকে আমরা দেখতে পারতেছি, এটাকে আমরা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ বলতে পারি, ঠিক আছে? এটাকে তোমার অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়, ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, আর
আর উপরে যে তরঙ্গটা তুমি দেখতে পারতেছো এই তরঙ্গটাকে তোমার বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটাকে কি বলা হয় বলো তো? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। এটাকে কি বলা হয় বলো তো? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। দেখো একটু ভালো মতো করে চিন্তা করো তো, একটু ভালো মতো করে চিন্তা করো। দেখো হয়তোবা তুমি অ্যানিমেশনটা দেখে তোমার হয়তোবা একটু সমস্যা হতে পারে। প্রথমত দেখো আমি এখানে তোমাকে অ্যানিমেশনটা একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো তোমার কাছে মনে করো, একটা তরঙ্গ আছে। তোমার কাছে মনে করো কি আছে বলো তো? একটা তরঙ্গ আছে। তরঙ্গটা দেখতে মনে করো এরকম, ঠিক আছে, এরকম। ওকে, একটু ভালো মতো করে চিন্তা করো, একটু ভালো মতো করে চিন্তা করো যে দেখো তরঙ্গটা তোমার কিভাবে সৃষ্টি হচ্ছে বলো তো? তরঙ্গটা তোমার কিভাবে সৃষ্টি হচ্ছে? তরঙ্গের মধ্যে যে কণাগুলো আছে, তুমি কণাগুলোকে নিয়ে একটু চিন্তা করো তো, কণাগুলোকে নিয়ে একটু চিন্তা করো। আমি তোমাকে বলছিলাম যে এই তরঙ্গটা কিভাবে সৃষ্টি হচ্ছে, এই যে দেখো তো এই বিন্দুতে। আচ্ছা, আমি তোমাকে এটাকে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি। দেখো এটাকে আমি তোমার এই জায়গাটাতে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, হোপফুলি তুমি বুঝতে পারবা। দেখো সমস্যা হবে না, একটু ভালো মতো করে চিন্তা করিও, ঠিক আছে? একটু ভালো মতো করে চিন্তা করিও। ওকে, দেখো তোমরা যারা পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা পড়ে আসো তাদের কাছে জিনিসটা পানি ভাত লাগবে, বাট আমি তো যারা পড়ো নাই তাদের জন্য সহজ করে দিচ্ছি। এই জন্য একটু ভালো মতো করে লক্ষ্য করো। মনে করো তোমার কাছে একটা তরঙ্গ আছে, ঠিক আছে? তোমার কাছে একটা তরঙ্গ আছে। লেটসে ধরে নাও তোমার কাছে একটা সাইনের গ্রাফ আছে। কার গ্রাফ আছে বলো তো? একটা তোমার সাইন থিটার গ্রাফ আছে। সাইন থিটার গ্রাফটা দেখতে কীরকম বলো তো? সাইন থিটার গ্রাফটা দেখো, সাইন থিটার কি ভ্যালুগুলো বসে। সাইন থিটার সর্বনিম্ন ভ্যালু কত? 0 না? না সরি, সাইন থিটার সর্বনিম্ন ভ্যালু হচ্ছে তোমার -1 এবং সর্বোচ্চ ভ্যালু কত বলো তো? +1, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। তার মানে দেখো যখন দেখো এই যে এটা হচ্ছে আমি তোমার ও বিন্দু বা মূল বিন্দু বলতে পারি, ঠিক আছে? তো তুমি এই মূল বিন্দুতে চিন্তা করো একটা কণা আছে। কি আছে বলো তো? মূল বিন্দুতে তোমার একটা কণা আছে, ঠিক আছে? এই মূল বিন্দুতে কি আছে বলো তো? একটা কণা আছে। কি হবে বলো তো? এই কণাটা প্রথমে তোমার সর্বোচ্চ বিস্তারে চলে যাবে। সর্বোচ্চ বিস্তার বা সরি আমি তোমাকে আরেকটু সহজ করে বুঝাই। বিস্তার যেহেতু জিনিসটা এখনও বুঝাই নাই, তোমার কাছে ধরতে স্বাভাবিকভাবেই একটু কঠিন মনে হবে। তো আমি একটু সহজ করে বলি। দেখো তোমার কাছে মনে করো ও বিন্দুতে একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুটা মনে করো তোমার সাইনের যে পজিটিভ মান বা সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মান পর্যন্ত গেল বা তোমার +1 পর্যন্ত গেল, ঠিক আছে? +1 পর্যন্ত গেলে তুমি দেখবা এখান থেকে একটা গ্রাফ, এখান থেকে তোমার একটা ওয়েভ তৈরি হবে। ওয়েভটা দেখতে হবে এরকম। দেখো সর্বোচ্চ মান পর্যন্ত আমি গেলাম। এই যে বক্সটা আছে না, বক্সটাকে আমি তোমার +1 পর্যন্ত নিয়ে আসি। +1 পর্যন্ত নিয়ে আসার পর এখন বক্সটা কোথায় আছে বলো তো? এখন বক্সটা কিন্তু তোমার +1 এ আছে। এখন বক্সটা কোথায় আছে বলো তো? এখন কিন্তু বক্সটা +1 এ আছে। আবারও আমি কি করলাম? এই +1 থেকে বক্সটাকে আমি আবারও তার আগের জায়গায় ফেরত আনলাম। তখন এখানে দেখা যাবে এখান থেকে তোমার আরেকটা ওয়েভ তৈরি হচ্ছে। মানে এখান থেকে তুমি দেখবা যে এখান থেকে তোমার আরেকটা ওয়েভ তৈরি হবে। ওয়েভটা দেখতে হবে এরকম। বুঝতে পারছো? দেখো সেটা তোমার আগের জায়গায় ফেরত আসে। এবার দেখো আমার আরেকটু তোমার মানে এইবার হচ্ছে আমার আরেকটু তোমার সামনে ওয়েভটাকে আগানোর জন্য আমি কী করলাম বলো তো? আমার এখন কিন্তু বক্সটা তোমার ও বিন্দুতে আছে। ও বিন্দু থেকে আমি বক্সটাকে এবার তোমার -1 বিন্দুতে নিয়ে আসলাম। কোথায় নিয়ে আসলাম বলো তো? -1 বিন্দুতে নিয়ে আসলাম। তাহলে বলো তো আমার এখান থেকে আমার আরও একটা এরকম গ্রাফ তৈরি হবে। ওকে, -1 থেকে আমি আবারও কী করছি বলো তো? আবারও তাকে আমি ও বিন্দুতে ফেরত আনছি। তার মানে দেখো আমার গ্রাফটা কিন্তু এভাবে আগাইতে থাকবে। তার মানে দেখো এই যে গ্রাফটা কীভাবে তৈরি হচ্ছে বলো তো? তোমার মূলত ও বিন্দুতে যে কণাটা আছে সে যখন উপরে উঠতেছে এবং নিচে নামতেছে, সেই উপরে উঠা এবং নিচে নামার কারণেই কিন্তু তোমার সামনে একটা গ্রাফ তৈরি হচ্ছে। তার মানে দেখো তার মানে তোমার যে কণাটা আছে এই কণাটার সাথে কণাটা দেখো উপর নিচে উঠানামা করতেছে এবং গ্রাফটা দেখো তার সাথে 90 ডিগ্রি কোণে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিভাবে 90 ডিগ্রি ভাইয়া? এই যে দেখো তার কণার সাথে তার হচ্ছে তরঙ্গের দিকটা দেখো। তো সে যেখানে আছে তার সাথে তুমি তরঙ্গের দিকটা দেখো না, তাহলেই তো বুঝতে পারবা। দেখো এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এই তো বুঝতে পারছো। তার মানে দেখো এই ধরনের তরঙ্গকে আমরা কি বলবো বলো তো? এই ধরনের তরঙ্গকে আমরা বলতে পারবো একটা তোমার অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে? বা ট্রান্সভার্স ওয়েভ। কথা বুঝতে পারছো না? ওকে, তার মানে দেখো যেই তরঙ্গগুলো তোমার হচ্ছে মাধ্যমের কণাগুলোর সাথে 90 ডিগ্রি কোণে অগ্রসর হয় তাকে আমরা কি বলি বলো তো? অনুপ্রস্থ তরঙ্গ বলি। কি বলি বলো তো? অনুপ্রস্থ তরঙ্গ বলি। কথা বুঝছো না? ওকে, গ্রেট। দেখো আমরা এবার তোমার এই জায়গায় আসতে পারি। দেখো এই জিনিসটা এখানে ঘটতেছে। এই যে দেখো কণাটা কিন্তু তোমার উপর নিচে উঠানামা করতেছে। দেখো কণাটা কিন্তু তোমার উপর নিচে উঠানামা করতেছে এবং তার সাথে 90 ডিগ্রি কোণে তার সাথে দেখো 90 ডিগ্রি কোণে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে কি বলতো? ওয়েভটা বা ব্লু কালারের যে ওয়েভটা আছে সেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। কথা বুঝতে পারছো? এইটা কি বলা হয় তোমার কি বলতো? অনুপ্রস্থ তরঙ্গ। আর দেখো তোমার যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা আছে এটা দেখো তোমার এটাকে আমি সহজ করে বোঝানোর জন্য আমি তোমাকে একটা চিত্র দেখাই। দাঁড়াও, তোমাকে আমি একটা চিত্র দেখাই। এই যে দেখো এই চিত্রটা একটু ভালো মতো করে দেখো। যখন তুমি কথা বলো তখন তোমার বায়ুর মাধ্যমে কি হয় জানো? বায়ুর মধ্যে তো অনেকগুলো কণা আছে। কণাগুলো এভাবে ছড়ানো ছিটানো থাকে। হঠাৎ করে তোমার এখানে কিছু পরিমাণ কণা সংকুচিত হয়ে যায়, আবার কিছু তার পাশের কণাগুলো তোমার তো প্রসারিত অবস্থায় আছে, তাই না? তুমি যখন কথা বলো তখন তোমার কথার সাথে তোমার যে শব্দ তরঙ্গটা তৈরি হচ্ছে তার সাথে বায়ু মাধ্যমের যে কণাগুলো আছে সেই কণাগুলো তোমার সংকুচিত হয়ে যায় এবং তার থেকে দূরে যে কণাগুলো আছে সেগুলো তো প্রসারিত অবস্থায় থাকবে। তখন কি হবে? এই যে তোমার যে কণাগুলো হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, এই কণাগুলো তার পাশের কণাগুলোকে সংকুচিত করবে
পাশে কণাগুলোকে সংকুচিত করলে আগের কণাগুলো কি হবে, আবার প্রসারিত হয়ে যাবে এবং প্রসারিত কণাগুলো আবারও তার পাশের কণাগুলোকে সঞ্চারিত মানে আবার সংকুচিত যে কণাগুলো আছে সেগুলো আবারও তার পাশে কণাগুলোকে সংকুচিত করবে এবং দেখো যেগুলো আগে সংকুচিত ছিল সেগুলো কি হয়ে যাবে, সেগুলো তোমার প্রসারিত হয়ে যাবে। মানে এইভাবেই তোমার কী হয় বলো তো, কম্প্রেশন এবং এক্সপেনশন এইটা হওয়ার মাধ্যমে অর্থাৎ সংকোচন এবং প্রসারণ হওয়ার মাধ্যমে তোমার হচ্ছে তরঙ্গটা এগোতে থাকে। এবং এটা দেখো সমান্তরালে আগাচ্ছে, দেখো এটা কিন্তু তোমার সমান্তরালে আগাচ্ছে, এটা কিন্তু তোমার মাধ্যমের কণাগুলোর সাথে কিন্তু এটা তোমার হচ্ছে লম্ব নাই, মানে মাধ্যমের কণার সাথে এদের কোণ কিন্তু তোমার ডেফিনেটলি 0 ডিগ্রি, এদের কোণ কিন্তু তোমার 90 ডিগ্রি নাই, এরা কিন্তু তোমার হচ্ছে সমান্তরালে আগাচ্ছে। তুমি চাইলে এখানে দেখতে পারো, দেখো তুমি চাইলে এখানে দেখতে পারো, এই যে দেখো মাধ্যমের কণাগুলো দেখতে পারতেছো, রেড কালারের যে তুমি লাইনগুলো দেখতেছো এগুলো হচ্ছে তোমার মাধ্যমের কণা। দেখো মাধ্যমের কণার সাথে তোমার এদের ডিরেকশনটা, রেড কালারের যে তুমি লাইনগুলো দেখতে পারতেছো এটা হচ্ছে তোমার শক্তিটা, ঠিক আছে, শক্তিটা যে সঞ্চারিত হচ্ছে এটা বোঝাচ্ছে, বা এটাকে তুমি ওয়েভ হিসেবেও চিন্তা করতে পারো। তার মানে দেখো আর মাধ্যমের কণাগুলো তো তুমি দেখতেই পারতেছো, দেখো সংকোচন হচ্ছে আবার প্রসারণ হচ্ছে, এবং দেখো মাধ্যমের কণাগুলোর সাথে রেড কালারের যে লাইনগুলো আছে বা তরঙ্গগুলো আছে সেগুলো কিন্তু সমান্তরালে আছে, বা তাদের মধ্যবর্তী কোণটা কত বলতো, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এবং দেখো সেটা কিন্তু তোমার সামনের দিকে সংকোচন প্রসারণ সৃষ্টি করতে করতে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। একটু ভালো মতো করে এই যে আমি কিন্তু তোমার এইটার কথা বলতেছি, ঠিক আছে, এই অ্যানিমেশনটার কথা বলতেছি, একটু ভালো মতো করে এই অ্যানিমেশনটা লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা। দেখো এখানে যে কণাগুলো আছে, দেখো এই যে সংকোচন হচ্ছে, তারপরে দেখো প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণ হচ্ছে, এইভাবেই আসলে তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হয়। আর পাশের চিত্রটা দেখো, এটা হচ্ছে তোমার একটা অনুপ্রস্থ তরঙ্গের চিত্র, যেখান থেকে আমরা দেখতে পারতেছি স্পষ্ট যে দেখো মাধ্যমের যে তোমার কণাটা আছে সেই কণাটা দেখো উপর নিচে উঠানামা করতেছে এবং তার সাথে সাথে তোমার ওয়েভটা তৈরি হচ্ছে, দেখো ওয়েভটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে দেখো এদের মধ্যে মাধ্যমের কণাগুলোর সাথে দেখো ওয়েভটার যে ডিরেকশনটা সেই ডিরেকশনটা কিন্তু তোমার 90 ডিগ্রি, ঠিক আছে, ডিরেকশনটা 90 ডিগ্রি, এই জন্য এটাকে বলা হয় তোমার অনুপ্রস্থ তরঙ্গ। আর যেহেতু এদের সাথে তোমার মাধ্যমের কণাগুলোর সাথে তোমার এই তরঙ্গটা ডিরেকশন 0 ডিগ্রি, যার কারণে এটাকে বলা হয় তোমার কি বলতো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। কথা বুঝতে পারছো, এর আগেরটা অনুপ্রস্থ, এটা হচ্ছে তোমার অনুদৈর্ঘ্য। হোপফুলি তুমি এতটুকু বুঝা গেছে। দেখো এখানে কতগুলো অ্যানিমেশন দেওয়া আছে, তারপরে যদি তোমরা না বুঝো তাহলে এখানে আসলেই দুঃখজনক, তাহলে এটা আসলেই কি বলতো দুঃখজনক, ঠিক আছে। হোপফুলি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, তাই না? ওকে, ঠিক আছে, ওকে, চলো আমরা একটু সামনের দিকে আগাই। দেখো আমরা এখানে অনুপ্রস্থ তরঙ্গটাও বুঝে গেছি, অনুদৈর্ঘ্য তরঙ্গটা বুঝে গেছি। তোমরা 2 নম্বর পয়েন্টে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গটা এঁকে দিবা, তোমাদের কিন্তু এখান থেকে পার্থক্য আসতে পারে, ঠিক আছে, পার্থক্যগুলো যাতে পারো, ঠিক আছে। ওকে, দেখো একসাথে আমরা তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গটাও শিখতেছি এবং অনুপ্রস্থ তরঙ্গটাও শিখতেছি, তার সাথে আমরা তাদের পার্থক্যটাও শিখে ফেলতেছি। খুব ভালো না ব্যাপারটা? ওকে, খুব ভালো। চলো আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এখান থেকে একটা জিনিস লেখো, অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে। অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে একটা জিনিস দেখো যে অনুপ্রস্থ তরঙ্গটা কিন্তু তোমার অনুপ্রস্থ তরঙ্গটাকে নিয়ে আরেকটু কথাবার্তা বলি, চলো অনুপ্রস্থ তরঙ্গটাকে নিয়ে আরেকটু কথাবার্তা বলা উচিত আমার মনে হয়। দাঁড়াও আমাকে জাস্ট একটা পেজ নিতে দাও। দেখো অনুপ্রস্থ তরঙ্গটাকে নিয়ে আমার আরেকটু কথা বলা উচিত। দেখো অনুপ্রস্থ তরঙ্গটা কী হয় বলো তো, মাধ্যমের কণার সাথে তোমার মানে হচ্ছে 90 ডিগ্রি কোণে সামনের দিকে অগ্রসর হয়, তাই না? ওকে, ঠিক আছে। দেখো আমি এই জিনিসটাকে আরেকটু বড় করে যদি আঁকি তাহলে হয়তো বা তোমার কাছে জিনিসটা একটু তাড়াতাড়ি করে বুঝাইতে পারবো। হ্যাঁ, দেখো এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করিও। দেখো এই যে তোমার সামটাইমস দেখা যায় কি বলতো, সামটাইমস দেখা যায় তোমার কণাগুলো উপরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। দেখো এই যে তোমার সামটাইমস কণাগুলো এইভাবে উপরের দিকে অগ্রসর হচ্ছে। এই যে উপরের দিকে যে তোমার হচ্ছে এরকম আকৃতি যে অংশটা, এই অংশটাকে বলা হয় তোমার হচ্ছে তরঙ্গ শীর্ষ। কি বলা হয় বলতো? তরঙ্গ শীর্ষ, ঠিক আছে। এটাকে কী বলা হয় বলতো? তরঙ্গ শীর্ষ, ঠিক আছে। এটাকে বলা হয় তোমার কী বলতো? তরঙ্গ শীর্ষ। ওকে, এটাকে বলা হয় তোমার তরঙ্গ শীর্ষ। আবার দেখো এই যে তোমার নিচের দিকে যে অংশটা, এই অংশটাকে বলা হয় তোমার তরঙ্গ খাত। এটাকে বলা হয় তোমার তরঙ্গ খাত। কথা বুঝতে পারছো? তার মানে দেখো একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তোমার তরঙ্গ খাত। দেখো একটা তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ খাত, আবারও তোমার দেখো একটা তরঙ্গ শীর্ষ, আবারও দেখো একটা তরঙ্গ খাত। তার মানে দেখো আমার যে তোমার অনুপ্রস্থ তরঙ্গটা আছে এটা কি করে বলো তো, এটা হচ্ছে তোমার একটা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ খাত সৃষ্টি করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ সে একবার তরঙ্গ শীর্ষ তৈরি করে, তারপরে সে তরঙ্গ খাত সৃষ্টি করে, আবার তরঙ্গ খাত থেকে আবারও সে তরঙ্গ শীর্ষ সৃষ্টি করে, তারপরে আবারও তরঙ্গ শীর্ষ থেকে আবারও সে তরঙ্গ খাত সৃষ্টি করে। কথা বুঝতে পারছো? এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, আরেকটা
একটা জিনিস মাথায় রাখবো, এই জিনিসটা আমি তোমাকে নেক্সট ক্লাসেও দেখাবো, প্যারা নেই। তবুও একটা জিনিস মাথায় রাখবা, এই একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষ, এদের যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকে বলা হয় তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে কী বলা হয় বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য। আবার তুমি বলতে পারবা একটা তরঙ্গ খাত থেকে অপর যে তরঙ্গ খাতটা আছে, সেই তরঙ্গ খাতের যে মধ্যবর্তী দূরত্বটা, এটাকে বলা হয় তোমার কী বলো তো? একটা তরঙ্গ দৈর্ঘ্য। আবারও তুমি বলতে পারবা একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাত, এদের এদের মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটাকে তোমার কী বলা হয় বলো তো? এই দূরত্বটাকে তোমার বলা হয় ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। কথা বুঝতে পারছো? তার মানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কীভাবে হয় বলো তো? একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাতকে নিয়ে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়। কথা বুঝতে পারছো? একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাতকে নিয়ে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, অথবা তোমার দুইটা তরঙ্গ শীর্ষ, পরপর দুইটা তরঙ্গ শীর্ষ অথবা পরপর দুইটা তরঙ্গ খাতের যে মধ্যবর্তী দূরত্বটা, তাকেও কিন্তু আমরা কি বলতে পারবো বলো তো? আমরা কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো। ঠিক আছে? এখানে ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি বলো তো? ল্যামডা মানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। হোপফুলি দেখো এতটুকু কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার। ওকে ওকে, চলো আমরা এখানে আরেকটা জিনিস দেখবো যে দেখো, এই আমরা যখন অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখতেছিলাম, এই অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য একটা জিনিস মাথায় রাখবা। দেখো অনুদৈর্ঘ্য তরঙ্গতে তোমার একবার সংকোচন হয়, একবার প্রসারণ হয়। ঠিক আছে? তার মানে আমি এখানে বলতে পারবো এই একবার সংকোচন এবং একবার প্রসারণকে তোমার হচ্ছে কি বলা হয় জানো? তোমার ওয়েভলেন্থ বলা হয়, বা কি বলা হয় বলো তো? ওয়েভলেন্থ, বা তুমি এটাকে চাইলে এইভাবে বলতে পারো, এটাকে তুমি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো। ঠিক আছে? তার মানে দেখো একটা সংকোচন এবং একটা প্রসারণের মাধ্যমে তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয়। কোথায়? অনুদৈর্ঘ্য তরঙ্গে। আর অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাতের মধ্য দিয়ে। কথা বুঝতে পারছো? ওকে, চলো এইটাই আমরা এখানে পার্থক্য হিসেবে লিখবো যে দেখো অনুপ্রস্থ তরঙ্গতে তোমার কি হয় বলো তো? অনুপ্রস্থ তরঙ্গতের মধ্যে তোমার হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গটা তোমার হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ, একটা না অনেকগুলা, ঠিক আছে? বা তুমি একটা দিয়েও লিখতে পারো, অসুবিধা নেই। একটা তরঙ্গ শীর্ষ, ও একটা তরঙ্গ খাত নিয়ে গঠিত। আর দেখো তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গটা, এই অনুদৈর্ঘ্য তরঙ্গটার জন্য তুমি কি লিখতে পারবে বলো তো? অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে তোমার একটি সংকোচন এবং একটি প্রসারণ, ও একটি প্রসারণ। প্রসারণের মাধ্যমে গঠিত। কথা বুঝতে পারছো? তার মানে দেখো অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাত নিয়ে গঠিত, আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে তোমার একটা সংকোচন এবং একটা প্রসারণের মাধ্যমে গঠিত। কথা বুঝে গেছে না? দেখো এই জিনিসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আরেকটা পয়েন্ট লেখো যে দেখো অনুপ্রস্থ তরঙ্গটা জানো? অনুপ্রস্থ তরঙ্গটা হচ্ছে তোমার যে কোনো মাধ্যমে হইতে পারে না। ঠিক আছে? অনুপ্রস্থ তরঙ্গটা যে কোনো মাধ্যমে গঠন হইতে পারে না, বরং তোমার কিছু সার্টেন মাধ্যমে আসলে ওই অনুপ্রস্থ তরঙ্গটা গঠিত হইতে পারে। তার মধ্যে একটা হচ্ছে তোমার কঠিন মাধ্যম, ঠিক আছে? কঠিন মাধ্যম বা কঠিন মাধ্যমে বলতে পারো। এই কঠিন মাধ্যমে তোমার অনুপ্রস্থ তরঙ্গটা গঠিত হইতে পারে, অথবা বা তরল মাধ্যমের পৃষ্ঠটানে। ঠিক আছে? বা তরলের পৃষ্ঠটানে। ঠিক আছে? এখানে লিখতে পারো তরলের পৃষ্ঠটানের কারণে এই তরঙ্গ সৃষ্টি হয়। বুঝতে পারছো? তার মানে দেখো এই তরঙ্গ কিন্তু তোমার দুইটা মাত্র মাধ্যমে তৈরি হতে পারে। একটা তোমার তরঙ্গটা তোমার কঠিন মাধ্যমে তৈরি হতে পারে, অথবা তোমার তরলের যে পৃষ্ঠটান আছে সেই পৃষ্ঠটানের কারণে তোমার এই তরঙ্গটা তৈরি হতে পারে। কথা বুঝতে পারছো? এই তরঙ্গ সৃষ্টি হতে পারে কেবলমাত্র এই দুইটা মাধ্যমে। ওকে, খুব ভালো কথা। আর এখান থেকে তুমি লিখতে পারবো অনুদৈর্ঘ্য তরঙ্গটা এটা যে কোনো মাধ্যমে পসিবল। ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গটা সেটা যে কোনো মাধ্যমে পসিবল, অর্থাৎ এটা তোমার কঠিন মাধ্যম, কারণ এখানে তো কোনো মাধ্যমেরই দরকার হয় না, তাই না? এটা তো তোমার কোনো মাধ্যমেরই দরকার হয় না, তার মানে এটা তোমার সব মাধ্যমেই তৈরি হতে পারে, এর কোনো ঝামেলা নেই। ঠিক আছে? তার মানে দেখো যেহেতু তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গের কোনো মাধ্যমেরই দরকার হয় না, তাহলে এটাকে তুমি যে কোনো মাধ্যমেই কিন্তু কী করতে পারবে বলো তো? তৈরি করতে পারবে। এখানে আসলে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। কথা বুঝতে পারছো? কিন্তু অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কিন্তু মিডিয়ামের প্রয়োজন আছে, এবং কেবলমাত্র দুইটা মিডিয়ামে এই অনুপ্রস্থ তরঙ্গটা গঠিত হতে পারে। একটা হচ্ছে তোমার তরল, আর একটা কি বলতো? কঠিন মাধ্যম। কথা বুঝে গেছে না? আমরা এখন এখানে তোমার মূলত তরঙ্গকে ফোকাসে রেখে আমরা তরঙ্গের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। কথা বুঝতে পারছো? দেখো এখানে যদি একটু তুমি চিত্রটা লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা। এখানে এটা মূলত তোমার একটা সাইন ওয়েভের গ্রাফ, বা এটা একটা তোমার সাইন ওয়েভ বলা হয় এই গ্রাফটাকে, বা তুমি বলতে পারো যে এটা তোমার একটা সাইনের গ্রাফ, সহজ কথা, বা সাইনের ওয়েভ বা সাইনের একটা তরঙ্গ। ঠিক আছে?
কেন এটা সাইনের তরঙ্গ বা কেন তোমার সাইনের তরঙ্গগুলো দেখতে এরকম হয় এই জিনিসটা নিয়ে আমি তোমার সাথে একটু পরে কথা বলবো। আপাতত টেনশন নেওয়ার কোনো কিছু নাই। দেখো, এই সাইনের ওয়েভটা একটু চিন্তা করো। এই সাইনের ওয়েভটার মধ্যে এখানে চিন্তা করো, এই যে যেখান থেকে তোমার আসলে এই ওয়েভটা বা তোমার তরঙ্গটা শুরু হয় সেটাকে আমি তোমার মূলবিন্দু বলতে পারি। ঠিক আছে? মূলবিন্দু বলতে পারি। এবং দেখো তোমার এই যে তোমার এই অংশটাকে বলা হয় তোমার তরঙ্গ শীর্ষ। এটাকে কি বলা হয় বলো তো? এই অংশটুকুকে তোমার বলা হয় তরঙ্গ শীর্ষ। ঠিক আছে? এই অংশটুকুকে তোমার বলা হয় তরঙ্গ শীর্ষ। এবং দেখো, এই অংশটুকুকে তোমার বলা হয় কি বলতো? তরঙ্গ খাত। এটাকে কি বলা হয় বলতো? তরঙ্গ খাত। তার মানে দেখো, তরঙ্গ মূলত কি হয় বলতো? তরঙ্গ মূলত তোমার একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাত এভাবে সৃষ্টি করতে করতে একটা তরঙ্গ শীর্ষ, তরঙ্গ খাত, আবারও তরঙ্গ শীর্ষ, আবারও তরঙ্গ খাত, এভাবে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ খাত সৃষ্টি করার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়। কথা বুঝতে পারছো? তরঙ্গ তাহলে কি করে মেইনলি? তরঙ্গ মূলত তোমার একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাত সৃষ্টি করার মাধ্যমে সামনের দিকে কি হয় বলতো? অগ্রসর হয়। ঠিক আছে? কথা বুঝতে পারছো? আচ্ছা, এই তরঙ্গ শীর্ষের যে সর্বোচ্চ বিন্দুটা আছে, সেই বিন্দুটাকে তোমার বলা হয় অ্যান্টিনোড। দেখো, এই তরঙ্গ শীর্ষে যে সর্বোচ্চ বিন্দুটা আছে তাকে বলা হয় তোমার কি বলতো? অ্যান্টিনোড। তাকে কি বলা হয় বলতো? অ্যান্টিনোড বলা হয়। ঠিক আছে? আবার তরঙ্গ খাতেরও যে সর্বোচ্চ বিন্দুটা আছে এটাকে বলা হয় কি বলতো? এটাকেও তোমার অ্যান্টিনোডই বলা হয়। ঠিক আছে? এটাকে তোমার কি বলা হয় বলতো? অ্যান্টিনোড বলা হয়। কথা মনে থাকবে না? ওকে, খুব ভালো কথা। আবার দেখো, আমার এই যে আরেকটা জিনিস দেখো, যে আমার এই যে এই পয়েন্টগুলোতে যে আমি বিন্দুগুলা পাই এই বিন্দুগুলোকে তোমার বলা হয় নোড। কি বলা হয় বলো তো? নোড বলা হয়। এই যে এই পয়েন্টগুলোতে আমি যে বিন্দুগুলা পাই এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলোকে তোমার নোড বলা হয়। কি বলা হয় বলো তো? নোড বলা হয়। কথা বুঝতে পারছো না? ওকে, খুব ভালো কথা। এখন দেখো, এখানে আমরা দেখবো তোমার মূলত সরণটা। এখানে আমরা কি দেখবো বলো তো? মূলত তোমার সরণটা দেখবো। সরণ বলতে কি বোঝায় ভাইয়া? দেখো তো, এই তরঙ্গটার মধ্যে অসংখ্য কণা আছে না বলো তো? এই তরঙ্গটার মধ্যে অসংখ্য কণা আছে। তো ঠিক আছে, খুব ভালো কথা। এখন যেই কণাটার ওয়াই অক্ষ বরাবর তোমার সরণের মানটা সর্বোচ্চ হবে সেই কণাটাকে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। দেখো, এখানে অসংখ্য কণা আছে। কিরকম? দেখো, আমি এখানে কণাগুলোর ডিরেকশনগুলো যদি একটু আঁকি, দেখো এখানে কণাগুলো আমি ডিরেকশনটা জাস্ট এঁকে দিচ্ছি। ঠিক আছে? দেখো, আমি কণাগুলার এখানে ডিরেকশনটা আঁকলাম। তো এদের মধ্যে তুমি বলো তো, এদের মধ্যে তুমি বলো তো কোন কণাটার সর্বোচ্চ মানটা তুমি পাবা ওয়াই অক্ষ বরাবর? বলো, কোন কণাটার সর্বোচ্চ মান তুমি ওয়াই অক্ষ বরাবর পাবা? ডেফিনিটলি তোমার এন্টিনোড যে কণাটা আছে, সেই এন্টিনোড কণাটার যে তোমার মান বা সরণের যে মান, সরণের মান বলতে বুঝাচ্ছি এই যে এখানে তোমার একটা যদি কণা থাকে, এই কণাটা কতটুকু তোমার আসলে ওয়াই অক্ষ বরাবর মান তৈরি করতে পারতেছে সেটাকে আমরা বলতেছি তোমার সর্বোচ্চ মান। কথা বুঝতে পারছো? মানে আমি তোমার বুঝাতে চাচ্ছি যে কণাটা আছে এই কণাটা ওয়াই অক্ষ বরাবর কতটুকু মান ক্রিয়েট করতে পারতেছে। দেখো, এখানেও তো তোমার একটা কণা আছে, তাই না? তো এই কণাটা দেখবা যে এই পরিমাণ তোমার মান ক্রিয়েট করতে পারতেছে। আরেকটা কণা তার থেকে একটু বেশি তোমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মান তৈরি করতে পারতেছে। কথা বুঝতে পারছো? মানে আসলে তুমি তাদের উচ্চতাটা একটু লক্ষ্য করবা, তাহলেই বুঝতে পারবা। দেখো, এখানে তুমি উচ্চতাটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবা। দেখো, এখানে যদি তুমি একটু ভালো মতো করে লক্ষ্য করো তাহলে দেখবা যে এই পয়েন্টে যে বিন্দুটা পাবা এই বিন্দুটাই হচ্ছে তোমার সর্বোচ্চ সরণ তৈরি করতে পারবে। এই বিন্দুটার মানটাই হবে তোমার সর্বোচ্চ। এবং দেখো, এই যে তোমার এইখানে যে বিন্দুটা তৈরি হইলো, এই যে তোমার এখানে যে তোমার বিন্দুটা আছে বা এখানে যে তোমার কণাটা আছে, এই কণাটা দেখা যাবে যে এর মানটাই তোমার ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ মান তোমার শো করতেছে বা সরণটা তোমার সর্বোচ্চ শো করতেছে। তো এই বিন্দুটাকে তোমার বলা হয় ইন্টিনোড বিন্দু, এবং ইন্টিনোড বিন্দুর যে তোমার সরণটা তাকে বলা হয় তোমার কি বলতো? বিস্তার। মনে থাকবে? মানে তোমার এন্টিনোড যে বিন্দুটা আছে সেটা তো তোমার সর্বোচ্চ সরণ সৃষ্টি করে, তাই না? তো সর্বোচ্চ সরণ যে বিন্দুটা সৃষ্টি করে এবং সর্বোচ্চ সরণ যে বিন্দুটা সৃষ্টি করে সেই বিন্দুর যে সরণটা সেটিকে তোমার বলা হয় কি বলতো? বিস্তার। তাহলে বিস্তার জিনিসটা কি? বিস্তার জিনিসটা মূলত এক প্রকার সরণই। ঠিক আছে? বিস্তার কিন্তু সরণই। ঠিক আছে? বিস্তার কি বলতো? বিস্তার তোমার সরণই। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিস্তার হচ্ছে তোমার সর্বোচ্চ সরণ। কথা বুঝতে পারছো? এটা কি ইংলিশে তোমার অ্যামপ্লিটিউড বলে। অ্যান্ড অ্যামপ্লিটিউড থেকে এটাকে তোমার এ দিয়ে প্রকাশ করে। কথা বুঝে গেছে? তার মানে দেখো, এই যে অ্যান্টিনোড যে আমাদের বিন্দুটা আছে, এই অ্যান্টিনোড বিন্দুটা ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ যতটুকু সরণ প্রদর্শন করতে পারে সেটিকে আমরা কি বলি বলতো? বিস্তার বলি। মনে থাকবে না? তার মানে দেখো, এই যে তোমার তরঙ্গ খাতের মধ্যে তুমি একটা অ্যান্টিনোড বিন্দু পাবা, তাই না? এখানেও তোমার একটা অ্যান্টিনোড বিন্দু আছে, এবং দেখো অ্যান্টিনোড বিন্দুটা তোমার হচ্ছে এক্স অক্ষ মানে ও তোমার হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ অংশের দিকেও কিন্তু একটা তোমার সরণ তৈরি করতেছে। ঠিক আছে? সরণের মানটা সমান, দিকটা খালি আলাদা হয়ে যাবে। দেখো, সরণের মানটা সমান হবে কিন্তু তোমার দিকটা কিন্তু উল্টো হয়ে যাবে। তাহলে বুঝতেই তো পারতেছো যে তুমি তুমি দেখতেছো যে তোমার অ্যান্টিনোড বিন্দুটা তোমার ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে তোমার একটা সরণ তৈরি করতেছে। আবার দেখো, তোমার হচ্ছে তোমার যে তরঙ্গ খাতের যে অ্যান্টিনোড বিন্দুটা আছে সেই বিন্দুটা আবার ওয়াই অক্ষের নেগেটিভ অংশের সর্বোচ্চ মানকে নিয়ে তোমার হচ্ছে একটা সরণ তৈরি করতেছে। ঠিক আছে? সরণ কিন্তু তোমার উপর নিচে দুই পাশেই হচ্ছে, এবং দুই পাশেই যে তুমি সরণটা যদি মাপো দেখবা সরণটার মানে তোমার মানটা সেম কিন্তু দিকটা আলাদা। ঠিক আছে? তোমার তরঙ্গটার
এই যে তরঙ্গটার যে তোমার সরণগুলোর মান দেখবা তোমার সেম, কিন্তু তোমার ডিরেকশনটা জাস্ট আলাদা। এবং মজার ব্যাপার কি জানো, তোমার এই অ্যান্টিনোড বিন্দুর যে সরণটুকু, এই সরণটুকুকে তুমি মানে সর্বোচ্চ তো বিস্তার বলতে পারতেছি, বা সর্বোচ্চ সরণ যেহেতু বলতেছি, সুতরাং এটাকে আমরা বিস্তার বলতে পারি। এবং একটা তরঙ্গ তার মানে বিস্তারের মধ্য দিয়ে চলাফেরা করে। মানে ব্যাপারটা কিরকম জানো, তুমি যদি এখানে একটা লাইন টানো, তুমি যদি এইভাবে একটা লাইন টানো, তাহলে একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে তুমি দেখবা যে তোমার তরঙ্গটা ওই লাইনটার ভিতর দিয়েই অগ্রগামী হচ্ছে, ঠিক আছে, বা অগ্রসর হচ্ছে। এই লাইনটার বাইরে সে কখনোই যাবে না, এই লাইনটার বাইরে সে কখনোই যাবে না। অর্থাৎ দেখো, সে মানে তোমার সর্বোচ্চ যে সরণটুকু, সেই সর্বোচ্চ সরণটুকুর বাইরে কখনোই তরঙ্গটা তোমার যাবে না, বরং তোমার তরঙ্গটা সর্বোচ্চ সরণের মধ্য দিয়েই কি হবে বলতো, সামনের দিকে অগ্রসর হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর তাহলে যে মানটা পাওয়া যায় তোমার অ্যান্টিনোড বিন্দুটার সরণের, সেই মানটাকে আমরা বলতেছি তোমার বিস্তার, ঠিক আছে, সেটি মানটাকে আমরা বলতেছি তোমার বিস্তার। ওকে, খুব ভালো কথা। দেখো, এখান থেকে আমরা বেশ মজার মজার অনেক কিছু শিখলাম, অ্যান্ড এখান থেকে আরো বেশ কিছু আমরা একটু শেখার চেষ্টা করি। দেখো, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। হোপফুলি তুমি অ্যান্টিনোড নোট এই কথাগুলো আপাতত এখন তোমার কাছে ফ্যামিলিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তা চলো আমরা এখানে আরো কয়েকটা একটু জিনিস বোঝার চেষ্টা করি। দেখো, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ খাত, এই জিনিসগুলো থাকুক আপাতত, আমি একটু মুছে দিচ্ছি। হোপফুলি তোমরা তো এই জিনিসটা বুঝতে পারছো, তাই না? ওকে, গ্রেট। দেখো, এই জিনিসটা একটু তোমরা নোট করে নিও। আমি এখানে তোমার একটু অন্য জিনিস বুঝাবো, সেটা হচ্ছে একটু এখানে লক্ষ্য করার চেষ্টা করো। আমি তো বুঝলাম যে আমার ওয়াই অক্ষ বরাবর তোমার অ্যান্টিনোড বিন্দুটা যে পরিমাণ সরণ সৃষ্টি করে, সেটাই হচ্ছে আমার কি বলতো, বিস্তার, তাই না? এবং বিস্তার দেখো দুই পাশে হইতে পারে, একটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিকে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। ওকে, খুব ভালো কথা। এখন এখানে একটা জিনিস চিন্তা করবা, সেটা হচ্ছে তোমার একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাত, এদের যে দূরত্বটা, এদের যে ব্যবধানটা, এই ব্যবধানটা যোগ করলে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা। কি বললাম বলো তো? তোমার এই যে তরঙ্গ, দেখো এটা কি, এটা তোমার তরঙ্গ শীর্ষ না? এই তরঙ্গ শীর্ষের যে ব্যবধানটা এটা, এবং তরঙ্গ খাতের যে ব্যবধান এটা, এই দুটো ব্যবধান যোগ করলে তুমি কি পাবা বলো তো? তুমি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য পাবা। তার মানে তুমি এখান থেকে একটা কথা বলতে পারো, সেটা হচ্ছে তোমার তরঙ্গ শীর্ষ তরঙ্গ শীর্ষ প্লাস তরঙ্গ খাত, তরঙ্গ দেখো, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ খাত, এদের যে তোমার ব্যবধানটা আছে, এটা যদি যোগ করো, তাহলে তুমি কি পাবা বলতো? তাহলে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা। তাহলে তুমি কি পাবা বলতো? তাহলে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা, তাই না? ওকে, খুব ভালো কথা। তাহলে তুমি তরঙ্গ দৈর্ঘ্য পাবা। আরো তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু আরো অনেকগুলা সংজ্ঞা আছে। দেখো, আমি তোমাকে তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু বোঝানোর চেষ্টা করি। অথবা তুমি চিন্তা করতে পারো, তোমার যে দুইটা পরপর যে দুইটা তুমি সর্বোচ্চ শীর্ষ পাচ্ছ, বা তরঙ্গ যে শীর্ষ পাচ্ছ, এই পরপর দুইটা তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী ব্যবধান, এটাকেও তোমার কিন্তু একটা তুমি তরঙ্গ দৈর্ঘ্য সমান বলতে পারবা। মানে আমি তোমাকে যদি এই জিনিসটা একটু দেখায় দিই, তাহলে হবে তোমার এই যে দেখো, এটা হচ্ছে তোমার একটা অ্যান্টিনোড বিন্দু, মানে তরঙ্গ শীর্ষে, এবং আরেকটা অ্যান্টিনোড বিন্দু, এটা মনে করো মানে তার পরের তরঙ্গ শীর্ষে। তো এই দেখো, এই দুইটা তরঙ্গ শীর্ষের যে মধ্যবর্তী ব্যবধানটা, এটাই কিন্তু তোমার কি বলতো, তরঙ্গ দৈর্ঘ্য। কথা বুঝতে পারছো? এবং তরঙ্গ দৈর্ঘ্যকে কিন্তু তোমার ল্যামডা দিয়ে প্রকাশ করে। সেম জিনিসটা তুমি বলতে পারবা দুইটা তরঙ্গ খাতের মধ্যবর্তী যে ব্যবধান, সেটাকেও তুমি তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবা। অর্থাৎ দেখো, এই যে এই খাত এবং তার পরবর্তী খাত, এদের যে মধ্যবর্তী ব্যবধানটা, এটাও কিন্তু তোমার একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তার মানে দেখছো, তার মানে তুমি বলতে পারবা পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী ব্যবধান ও তরঙ্গ দৈর্ঘ্য, অথবা তুমি বলতে পারবা পরপর দুটি তরঙ্গ খাতের মধ্যবর্তী ব্যবধান কি বলতো, তোমার তরঙ্গ দৈর্ঘ্য। কথা বুঝে গেছে? আবার আরো একটা জিনিস তুমি মনে রাখতে পারবা, একটা তরঙ্গ একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যতটুকু দূরত্ব অতিক্রম করে, তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। আরো একটা সংজ্ঞা দেওয়া যায়, সেটা হচ্ছে তোমার পর্যায়কাল সময়ে তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে, তাকে আমরা তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলি। ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা তোমার কি দ্বারা প্রকাশ করি বলতো? ল্যামডা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু একটা তোমার দৈর্ঘ্য, তাহলে এটার অবশ্যই একক কি হবে বলতো? মিটার হবে। কিন্তু এই জিনিসটা বোঝার আগে, বা এই জিনিসটা আরেকবার দেখবো আমরা, অসুবিধা নেই। এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে একটু পূর্ণ স্পন্দন সম্পর্কে বুঝে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। তার আগে পূর্ণ স্পন্দন জিনিসটা বোঝার আগে আমরা চলো একটু গ্রাফগুলো আঁকা শিখি। যে সাইনের গ্রাফ জিনিসটা দেখতে কিরকম, কসের গ্রাফ জিনিসটা দেখতে কিরকম। অনেকে আসলে গ্রাফগুলো ঠিকমতো আঁকতে পারে না। আমি তোমাকে গ্রাফগুলো আঁকা শিখাই। দেখো, আমরা প্রথমে যে গ্রাফটা আঁকতে শিখবো, সেটা হচ্ছে আমার সাইনের গ্রাফ। ঠিক আছে? যেটাকে আমি তোমার বলি সাইন ওয়েভ। কথা বুঝছো? এটাকে আমি কি বলি বলতো? সাইন ওয়েভ বলি। এখন দেখো, এই সাইনের গ্রাফটা আমরা এখানে আঁকা শিখবো। ঠিক আছে? সাইনের গ্রাফটা এখানে আমরা আঁকা শিখবো। ওকে, খুব ভালো কথা। দেখো, সাইনের গ্রাফটা আঁকা শিখবো। আচ্ছা, সাইনের তোমাকে ৩ টা মান দরকার হবে। সাইনের তোমার মানে সাইনের ওয়েভটা আঁকার জন্য তোমাকে সাইনের ৩ টা মান দরকার হবে। একটা হচ্ছে তোমার sin 0 ডিগ্রি। বলো তো sin 0 ডিগ্রির ভ্যালু কত? sin 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার 0। তারপরে sin 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো? sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার +1। এবং sin 180 ডিগ্রি ভ্যালু কত বলো তো? sin 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার -1। দেখো, sin এর সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান কিন্তু তোমার 1।
ঠিক আছে? সর্বোচ্চ মান কত বলো তো? সর্বোচ্চ মান হচ্ছে তোমার 1। তাহলে আমি এখানে তোমার এই ৩ টা বিন্দু চিহ্নিত করতে পারবো। দেখো এটাকে আমি মূল বিন্দু নাম দিতে পারি এবং এই যে এটাকে আমি বললাম মনে করো সর্বোচ্চ বিন্দু যেটা হচ্ছে কিনা তোমার +1 এবং দেখো তুমি সেম ভাবে একটা সর্বনিম্ন বিন্দু পাবা, তাই না? তুমি একটা সর্বনিম্ন বিন্দু পাবা। যে বিন্দুটা কত বলো তো? যে বিন্দুটা হচ্ছে তোমার -1, ঠিক আছে? এটা মনে করো তোমার -1, ওকে, ওকে। তার মানে দেখো আমার এখানে আমি ৩ টা পয়েন্ট চিহ্নিত করে ফেলছি। y অক্ষ বরাবর ডেফিনিটলি y অক্ষ বরাবর যেহেতু আমি কোণগুলো ইউজ করতেছি মানে আমার তরঙ্গটা x অক্ষ বরাবর অগ্রগামী হবে এবং y অক্ষ বরাবর আমি কোণের মানগুলো ইউজ করব। কথা বুঝছো? এবং আমি দেখলাম যে sin 0 ডিগ্রি ভ্যালু 0, 90 ডিগ্রি ভ্যালু 1 যেটা কিনা তার সর্বোচ্চ মান। আর দেখো সর্বোচ্চ y অক্ষ বরাবর যে সর্বোচ্চ মান এটিকে কিন্তু তোমার বিস্তার বলা হয়, ঠিক আছে? y অক্ষ বরাবর যে সর্বোচ্চ মানটুকু সেটাকেই তোমার কি বলা হয়? বিস্তার বলা হয়, তাই না? তার মানে আমি বলতে পারবো সাইন ওয়েভ এর বিস্তারের মান কত বলো তো? 1, ঠিক আছে? এবং দেখো এখানে বিস্তার দুই রকমের বিস্তার দেখা যাচ্ছে। একটা তোমার y অক্ষের পজিটিভ দিকে, এটা পজিটিভ দিক, আবার দেখো y অক্ষের নেগেটিভ দিকে। দেখো দুইটার মান সমান কিন্তু দিক দুইটা ভিন্ন। কথা বুঝতে পারছো? তার মানে বিস্তার হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি। কথা মনে থাকবে? আচ্ছা, খুব ভালো কথা। এখন দেখো তোমার sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0 না? তাহলে তোমার গ্রাফটা তো 0 থেকে শুরু হবে, তাই না? তো এখন দেখো sin 0 ডিগ্রি ভ্যালু 0, তার মানে দেখো তোমার এখানে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এই যে দেখো এখানে তুমি যে বিস্তারগুলো বের করছো, বিস্তার বরাবর তুমি এভাবে লাইনগুলো টেনে দিতে পারো, ঠিক আছে? লাইনগুলো টেনে দিলে তুমি বুঝতে পারবা যে তোমার তরঙ্গটা এই বিস্তারের বাইরে কখনোই যেতে পারবে না। কথা বুঝছো? আমি জিনিসটা তোমাকে ড্র করে দেখাচ্ছি, তুমি বুঝতে পারবা, অসুবিধা নাই। দেখো তোমার যে গ্রাফটা হবে, গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম। তোমার যে গ্রাফটা হবে, গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম। কথা বুঝতে পারছো? গ্রাফটা দেখতে হবে কিছুটা এরকম। এখন তুমি চিন্তা করতে পারো যে ভাই আমি যদি গ্রাফটাকে এইভাবে না এঁকে, আমি যদি গ্রাফটাকে এইভাবে একটু আঁকতাম, আমি যদি গ্রাফটাকে এইভাবে একটু আঁকতাম, তাহলে কি ভুল হইতো? তাহলে কি ভুল হইতো? ডেফিনিটলি ভুল হইতো। কারণ দেখো তোমার সর্বোচ্চ বিস্তার বা সর্বোচ্চ সরণ কত? তোমার সর্বোচ্চ সরণ হচ্ছে তোমার +1। কিন্তু দেখো এই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে কিছু অংশ সর্বোচ্চ সরণের বাইরে চলে গেছে, যেটা কিন্তু তোমার কখনোই পসিবল না। সুতরাং তোমার গ্রাফটা কিন্তু ভুল হইছে। অবশ্যই তোমাকে গ্রাফটাকে চালাইতে হবে মানে সরণের মধ্যে, ঠিক আছে? সর্বোচ্চ সরণের মধ্যে বা তোমার যে অ্যান্টিনোড ২ টা বিন্দু আছে, এই অ্যান্টিনোড বিন্দুগুলার যে তোমার y অক্ষ বরাবর যে মান, তাদের মধ্যেই তোমাকে আসলে গ্রাফটাকে সামনে অগ্রসর করতে হবে। এর বাইরে তুমি যদি অগ্রসর করতে চাও তাহলে কিন্তু পারবা না। কারণ তার লিমিটেশন আছে। তার সর্বোচ্চ মানই হচ্ছে তোমার +1। এর বাইরে সে আসলে যেতে পারবে না। কথা বুঝছো? কথা বুঝছো? এবং দেখো সাইনের গ্রাফটা তোমার শুরু হইছে কোথা থেকে? সাইনের গ্রাফটা তোমার শুরু হইছে 0 থেকে বা মূল বিন্দু থেকে। মনে রাখিও। সাইনের গ্রাফটা কোথা থেকে শুরু হইছে বলো তো? মূল বিন্দু থেকে শুরু হইছে। এবং দেখো এই গ্রাফটার ডিরেকশন কোন দিকে? এই গ্রাফটার ডিরেকশন হচ্ছে তোমার x অক্ষ বরাবর। ঠিক আছে? এই গ্রাফটার ডিরেকশন কোন অক্ষ বরাবর বলো তো? x অক্ষ বরাবর। এবং দেখো y অক্ষতে আমি কি ইউজ করছি? y অক্ষতে আমি কোণগুলার মানগুলো ইউজ করছি। ঠিক আছে? কথা বুঝছো? তার মানে এর বিস্তার কত? এর বিস্তার হচ্ছে তোমার +1 বা শুধুমাত্র 1, ঠিক আছে? এবং দেখো বিস্তার কিন্তু তোমার উপরেও আছে নিচেও আছে। কথা বুঝছো? ওকে, এবার দেখো এবার হচ্ছে আমরা দেখব তোমার cos এর গ্রাফ। ঠিক আছে? হোপফুলি তুমি এখন সাইনের গ্রাফগুলো আঁকতে পারবা। এবার দেখো আমি দেখব তোমার cos এর গ্রাফ। ঠিক আছে? এটাকে আমি বলি তোমার হচ্ছে cos ওয়েভ। আচ্ছা, ওয়েভকে তুমি চাইলে গ্রাফও বলতে পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা এবার cos ওয়েভটা একটু দেখার চেষ্টা করব। এইটাও অনেক সুন্দর, মানে এটাও অনেক সুন্দর এবং অনেক সহজ। দেখো কোনো অসুবিধা নাই, তুমি বুঝতে পারবা। দেখো এই ক্ষেত্রেও আমাকে তোমার cos এর ৩ টা মান নিতে হবে। একটা হচ্ছে তোমার cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি ভ্যালু কত বলো তো? 1। তারপরে দেখো cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি ভ্যালু কত বলো তো? 0। এবং cos 180 ডিগ্রি ভ্যালু কত বলো তো? cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে তোমার -1, তাই না? ওকে, খুব ভালো কথা। তার মানে দেখো এখানেও তুমি ৩ টা বিন্দু চিহ্নিত করতে পারবা। দেখো মূল বিন্দুটা হচ্ছে তোমার 0, খুব ভালো কথা। এরপরে দেখো তোমার একটা হবে তোমার +1 বিন্দু এবং আরেকটা হবে তোমার কি বলতো? -1 বিন্দু বা -1 বিন্দু। তো +1 বিন্দু মানে কি? +1 বিন্দু মানে হচ্ছে আমি খুব সহজে বলতে পারবো এটা হচ্ছে আমার সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান হলে এটাকে আমি বিস্তার বলতে পারবো। তার মানে দেখো cos ওয়েভ এরও সর্বোচ্চ বিস্তারের মান কত? সরি, সর্বোচ্চ সরণের মান কত বা বিস্তারের মান কত বলো তো? বিস্তারের মান কিন্তু তোমার সাইন ওয়েভের মতোই +1। কথা বুঝছো? মানে দেখো cos এর যে তোমার তরঙ্গটা আছে এবং সাইনের যে তরঙ্গটা আছে, দুইটা ক্ষেত্রে কিন্তু বিস্তারটা সেম। কিন্তু দেখবা গ্রাফটার মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে? অনেক পার্থক্য আছে। এখনই বুঝতে পারবা। দেখো আমি তোমার হচ্ছে প্রথম কাজ কি বলতো? আমার যে সর্বোচ্চ মান, সেই সর্বোচ্চ মান দিয়ে আমি একটা তোমার এভাবে বর্ডার এঁকে ফেলবো। কারণ আমার গ্রাফটা অবশ্যই এর বাইরে কখনোই যেতে পারবে না। আমাকে অবশ্যই এই ২ টা লাইনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার মজার ব্যাপারটা হচ্ছে সেটা যে জিনিসটা এবার তোমার বুঝতে হবে সেটা হচ্ছে দেখো cos 0 ডিগ্রি ভ্যালু কত বলতো? 1। তার মানে তোমার গ্রাফটা কিন্তু এবার আর মূল বিন্দু থেকে শুরু হবে না, বরং তোমার যে গ্রাফটা তৈরি হবে না, এই গ্রাফটা তোমার কোথা থেকে শুরু হবে জানো? গ্রাফটা তোমার শুরু হবে এবার, ওয়েট, +1 থেকে। তোমার গ্রাফটা কোথা থেকে শুরু হবে বলো তো? +1 থেকে শুরু হবে। দেখো তোমার গ্রাফটা কোথা থেকে শুরু হবে বলো তো? +1 থেকে শুরু হবে। দেখো তোমার গ্রাফটা শুরু হবে +1 থেকে এবং +1 থেকে সেটা প্রথমে যাবে তোমার -1 এ। -1 থেকে সেটা আবারও যাবে কোথায় বলো তো? আবারও যাবে তোমার +1 এ। কথা বুঝতে পারছো? মানে তোমার গ্রাফটা কিন্তু এবার কখনোই একটা জিনিস মনে রাখবা, গ্রাফটা কিন্তু আর কখনোই তোমার
জিরো থেকে শুরু হবে না, ঠিক আছে? কসের গ্রাফ কখনোই তোমার জিরো থেকে শুরু হয় না, এই জিনিসটা একটু মনে রাখিও। অ্যান্ড দেখো সাইনের গ্রাফ তোমার মূলবিন্দু থেকে শুরু হয়েছে, কিন্তু কসের গ্রাফ তোমার শুরু হয় +1 থেকে। এই জিনিসগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি একটু মনে রাখবা। এবং দেখো গ্রাফটা দেখতে হবে তোমার এরকম। দেখো গ্রাফটা আলটিমেটলি তো তোমার দেখতে হবে এরকম। কথা বুঝতে পারছো? গ্রাফটা দেখতে কিরকম হবে? এরকম হবে। কথা বুঝছো না? কথা বুঝছো না? এবং তুমি চাইলে গ্রাফটাকে আরেকটু সুন্দর করে নিচের দিকেও নামায় দিতে পারো। এখানে আসলে বাধা ধরার কোনো নিয়ম নাই। দেখো তোমার গ্রাফটা মূলত দেখতে এরকম হবে। এবং দেখো গ্রাফটা শুরু হইছে 1 থেকে। আর সাইনের গ্রাফটার দিকে তুমি যদি একটু তাকাও, সাইনের গ্রাফটা শুরু হয়েছিল তোমার 0 থেকে। কিন্তু দেখো এই গ্রাফটা তোমার শুরু হইছে কোথা থেকে বলো তো? 1 থেকে, ঠিক আছে? এবং দেখো এরও সর্বোচ্চ অ্যামপ্লিটিউড বা বিস্তারের মান কত? +1। কথা বুঝছো? কথা বুঝছো? এবং দেখো এটার y অক্ষ বরাবর আমি কোণ নিছি, এবং এই গ্রাফটাও কিন্তু তোমার এক্স অক্ষ বরাবর অগ্রগামী, ঠিক আছে? ওকে, এখন তুমি তুমি এখন একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে তোমার, আমরা যদি কসের গ্রাফটা বা কসের যে তরঙ্গটা, এই তরঙ্গটার সাথে যদি আমি হচ্ছে তোমার সাইনের তরঙ্গটা ওভারল্যাপ করি, তাহলে দেখতে কিরকম হবে? তাহলে দেখতে কিরকম হবে? এই যে দেখো এখানে তোমার দুই ধরনের গ্রাফই ওভারল্যাপ করা হয়েছে, বা দুই ধরনের গ্রাফই তোমার এখানে নিয়ে আসা হয়েছে। দেখো উপরের যে গ্রাফটা দেখতে পারতেছো রেড কালারের গ্রাফটা, সেটা হচ্ছে তোমার মূলত সাইনের গ্রাফ। কিভাবে বুঝলাম? কারণ দেখো গ্রাফটা স্টার্টিং পয়েন্ট কোথা থেকে? মূলবিন্দু থেকে, দেখছো? এই যে গ্রাফটা আছে না, যেটার উপরে আমি তোমার ব্ল্যাক কালার করলাম, এই গ্রাফটা কিন্তু তোমার সাইনের গ্রাফ। কিসের গ্রাফ বলো তো? সাইনের গ্রাফ। কারণ এটা শুরু হয়েছে কোথা থেকে? জিরো থেকে। এবং দেখো ব্লু কালারের যে গ্রাফটা আছে, বা ব্লু কালারের যে তোমার রেখাটা আছে, যার উপরে আমি তোমার রেড কালারের একটা অ্যানোটেশন করতেছি। এই দেখো এই যে তোমার ব্লু কালারের যে গ্রাফটা আছে, এই গ্রাফটাকে আমি বলতে পারবো কি বলতো? কসের গ্রাফ। বা এটাকে তুমি বলতে পারবা, এটাকে তুমি বলতে পারবা কি বলতো? এটাকে তুমি বলতে পারবা এটা হচ্ছে তোমার কস আলফার গ্রাফ, ঠিক আছে? বা কস থিটার গ্রাফ। ওকে, এন্ড দেখো গ্রাফ বলতে পারো বা ওয়েভ বলতে পারো, তোমার ইচ্ছা আর কি। এবং দেখো এই জিনিসটা কিন্তু আমাদেরকে পড়তে হবে বা বুঝতে হবে, দেখছো? তার মানে সাইন ওয়েভ এবং কস ওয়েভকে যদি আমরা ওভারল্যাপ করি, জিনিসটা দেখতে লাগবে কিছুটা এরকম। কথা বুঝছো না? কথা বুঝছো না? এবং এখান থেকে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার সাইনের গ্রাফটা শুরু হবে কোথা থেকে বলো তো? সাইনের গ্রাফটা শুরু হবে আমার মূলবিন্দু থেকে, ঠিক আছে? সাইনের গ্রাফটা আমার শুরু হবে কোথা থেকে বলো তো? মূলবিন্দু থেকে, ঠিক আছে? সাইনের গ্রাফটা কোথা থেকে? মূলবিন্দু থেকে। এবং দেখো কসের গ্রাফটা শুরু হবে কোথা থেকে বলো তো? তোমার 1 থেকে, ঠিক আছে? 1 থেকে। দেখো একটু ভালো মতো করে মাথায় রাখবা, মূলবিন্দু বা এটাকে তুমি জিরো বলতে পারবা। ওকে, এবং দেখো দুইটা গ্রাফের ক্ষেত্রে আমরা যে জিনিসটা কমন দেখতেছি, সেটা হচ্ছে এদের যে অ্যামপ্লিটিউড, সেটার মান। দেখো এদের অ্যামপ্লিটিউডের মান কত বলো তো? +1, ঠিক আছে? +1 বা +-1 এর মধ্যে, বা তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, যেহেতু অ্যামপ্লিটিউড, যেহেতু আমি শুধুমাত্র মানটা বিবেচনা করতেছি, যার কারণে আমি এখানে তোমার প্লাস মাইনাস যেটাই হোক না কেন, আমি এইভাবে তোমার একটা পরম মানের মধ্যে দিচ্ছি, যার কারণে আমি তোমার মানটা কি পাবো বলো তো? +1 পাবো, ঠিক আছে? এটা কেবলমাত্র মান নির্দেশ করতেছে। দিক কিন্তু তোমার দুই দিকেই হইতে পারে, একটা হচ্ছে তোমার উপরের দিকে, আর একটা তোমার নিচের দিকে, অর্থাৎ পজিটিভ দিকে আবার নেগেটিভ দিকে। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? ওকে, খুব ভালো কথা। এবার দেখো যে জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করবো, সেটা হচ্ছে আমার পূর্ণ স্পন্দন। কি কি বলতো? পূর্ণ স্পন্দন, ঠিক আছে? ওকে, এখন আমরা মূলত যে জিনিসটা পড়বো, সেটা হচ্ছে আমার পূর্ণ স্পন্দন। আচ্ছা ভাইয়া, পূর্ণ স্পন্দন জিনিসটা কি? দেখো আমরা এখন যে জিনিসটা নিয়ে পড়াশোনা করবো, সেটা হচ্ছে তোমার পূর্ণ স্পন্দন, ঠিক আছে? এখন তোমার মনে হইতেই পারে যে ভাইয়া পূর্ণ স্পন্দন জিনিসটা আবার কি, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। দেখো তুমি যে তুমি একটা গ্রাফ চিন্তা করতে পারো, বা একটু আগে যে আমরা তোমার গ্রাফগুলো আঁকলাম, বা একটু আগে যে আমরা তোমার ওয়েভগুলো আঁকলাম, এই ওয়েভগুলো যদি এখানে তুমি একটু চিন্তা করো, তাহলেই বুঝতে পারবো। মনে করো এই যে দেখো আমি এখানে তোমার একটু আগে একটা সাইনের ওয়েভ আঁকছিলাম, যে সাইনের ওয়েভটা দেখতে ছিল এরকম, তাই না? দেখতে ছিল এরকম, সাইনের ওয়েভটা দেখতে ছিল এরকম। মানে এটা তোমার শুরু হয়েছিল কোথা থেকে বলো তো? মূলবিন্দু থেকে, তাই তো? আচ্ছা, এই যে দেখো মূলবিন্দুতে তোমার একটা কিন্তু কণা আছে, ঠিক আছে? মূলবিন্দুতে তোমার কি আছে বলতো? একটা কণা আছে। এই কণাটা দেখো উপরে উঠানামা করার কারণেই, এই কণাটা মূলবিন্দুতে যে কণাটা আছে, এটা উপরে উঠানামা করার কারণেই কিন্তু তোমার হচ্ছে এই সাইনের গ্রাফটা তৈরি হচ্ছে, তাই না? ওকে, সেম জিনিসটা এখানে দেখানো হচ্ছে, যে এখানে দেখো এখানে তোমার একটা কণা আছে, এটা হচ্ছে মনে করো মূলবিন্দু, এটা হচ্ছে তোমার কি বলতো? এটা হচ্ছে তোমার মূলবিন্দু। দেখো মূলবিন্দুতে তোমার একটা কি আছে বলতো? একটা কণা আছে, যেটা কিনা তোমার উপর নিচে উঠানামা করতেছে, যার কারণে তোমার সামনে একটা গ্রাফ তৈরি হচ্ছে, ঠিক আছে? যার কারণে তোমার কি হচ্ছে বলতো? সামনের দিকে একটা গ্রাফ তৈরি হচ্ছে। ওকে, এখন দেখো তোমার সর্বোচ্চ, দেখো y অক্ষ বরাবর, এটি কিন্তু তোমার y অক্ষ বরাবর, ঠিক আছে? এই y অক্ষ বরাবর সর্বোচ্চ মান কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখো সর্বোচ্চ মান তোমার এখানে পাওয়া যাচ্ছে। তো তুমি এইটাকে তুমি নাম দিতে পারো তোমার হচ্ছে a, ঠিক আছে? বা আমি নাম দিতে পারি এটা হচ্ছে তোমার পজিটিভ a। পজিটিভ a কেন দিলাম? কারণ এটা তোমার সর্বোচ্চ বিস্তার, বা এটা হচ্ছে তোমার সর্বোচ্চ সরণের মান। এবং দেখো তোমার সর্বনিম্ন সরণটা এখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এবং এটাকে আমি তোমার নাম দিতে পারি -a, ঠিক আছে? এটাকে আমি নাম দিতে পারি কি বলতো? -a। অথবা তোমার যদি মনে হয় যে না ভাই, আমি এইভাবে প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করবো না, আমি একটাকে তোমার এ দিয়ে প্রকাশ করলাম, আরেকটাকে আমি তোমার হচ্ছে এ প্রাইম দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? আর মূলবিন্দুকে তো আমি চাইলে তোমার ও দিয়ে প্রকাশ করতেই পারি, তাই না? তো মূলবিন্দু লেখাটা আমি মুছে দিয়ে এখানে আমি বিন্দুটাকে ও পয়েন্ট হিসেবে চিহ্নিত করতেছি, ঠিক আছে? ও পয়েন্ট হিসেবে চিহ্নিত করতেছি।
ওকে, খুব ভালো কথা। এখন দেখো প্রথমত কি হয় বলো তো? তোমার যখন এখানে একটা কণা থাকে, এই যে দেখো এই যে তোমার কণাটা, এই যে তোমার কণাটা যেটা কিনা উপর নিচে ওঠানামা করতেছে, সে ১ম এ কি করে? সে ১ম এ তোমার হচ্ছে এই যে মূলবিন্দু থেকে সে সর্বপ্রথম তোমার y অক্ষ বরাবর সর্বোচ্চ বিস্তারে যায়। দেখো সে ১ম এ কি করে? সে ১ম এ মূলবিন্দু থেকে তোমার সর্বোচ্চ বিস্তারে যায়। সর্বোচ্চ বিস্তার থেকে সে কিন্তু আবারও মূলবিন্দুতে ব্যাক করে, তাই না? সে আবারও দেখো মূলবিন্দুতে ব্যাক করে। ওকে, খুব ভালো কথা। তারপরে দেখো তোমার হচ্ছে এই মূলবিন্দু থেকে সে সর্বনিম্ন বিস্তারে যায়। দেখো মূলবিন্দু থেকে সে কোথায় যায় বলো তো? সর্বনিম্ন বিস্তারে যায়। আবার সর্বনিম্ন বিস্তার থেকে সে আবারও কিন্তু কিছুক্ষণ পর মূলবিন্দুতে ব্যাক করে। সে আবারও দেখো তোমার কিছুক্ষণ পর মূলবিন্দুতে ব্যাক করে। তার মানে দেখো এটাকে তুমি বলতে পারবে একটা চক্র, এটাকে তুমি বলতে পারবে একটা চক্র বা একটা সাইকেল, ঠিক আছে? বা একটা ফেজ, তুমি যেটা খুশি সেটা বলতে পারবে। এটা হচ্ছে তোমার একটা চক্র। এবং দেখো এটাকে তুমি বলতে পারো ১ম চক্র, তোমার যেভাবে ভালো লাগে, এবং এটা হচ্ছে কিন্তু আরেকটা চক্র, ঠিক আছে? দেখো এখানে তাহলে কয়টা চক্র হয় বলো তো? এটাও কিন্তু তোমার একটা চক্র, ঠিক আছে? এখানে তোমার চক্র কয়টা হয়? এখানে চক্র হয় ২ টা, ঠিক আছে? এখানে চক্র হয় কয়টা বলো তো? ২ টা। এই ২ টা চক্র সম্পূর্ণ মানে এই ২ টা চক্র সম্পূর্ণটা মানে সম্পূর্ণ হওয়াটাকেই তোমার পূর্ণ স্পন্দন বলে, ঠিক আছে? মানে তোমার যে বিন্দুতে শুরু হবে, যে বিন্দুতে তোমার যাত্রা শুরু হবে, সেই বিন্দুতে তোমার ফেরত আসবে। আসাটাকেই তোমার বলতেছে পূর্ণ স্পন্দন। বুঝতে পারছো? এই ২ টা চক্র সম্পূর্ণ করতে পারলেই তুমি বলতে পারবা যে তোমার এখানে একটা পূর্ণ স্পন্দন হইছে। কি হইছে বলো তো? একটা তোমার পূর্ণ স্পন্দন হইছে, ঠিক আছে? এখানে তোমার কি হইছে বলো তো? একটা পূর্ণ স্পন্দন হইছে, ঠিক আছে? একটা পূর্ণ স্পন্দন হইছে। তার মানে দেখো তুমি যে বিন্দু থেকে শুরু করবা, আবারও তোমাকে আল্টিমেটলি সেই বিন্দুতে ব্যাক আসতে হবে। যদি তুমি আসতে পারো তাহলে তুমি বলতে পারবে যে সেখানে তোমার কি হয়েছে বলো তো? একটা পূর্ণ স্পন্দন হয়েছে। বুঝছো? ব্যাপারটা বুঝছো? তার মানে দেখো তুমি এখন বলতে পারো যে আমি যদি ভাইয়া গ্রাফটাকে, মানে আমি যদি এই ওয়েভটার কণাটাকে আমি যদি এ বিন্দু থেকে শুরু করতাম, তাহলে দেখো তো কি হতো? প্রথমে তুমি এ বিন্দু থেকে 0 তে আসতা বা মূল বিন্দুতে আসতা। মূল বিন্দু থেকে আবারও তুমি এ বিন্দুতে ব্যাক করতা, না সরি। মূল বিন্দু থেকে তুমি কোথায় আসতা বলো তো? মূল বিন্দু থেকে তুমি হচ্ছে এ প্রাইমে যেতে, তাই না? এ প্রাইমে যাওয়ার পর তুমি আবারও কোথায় ব্যাক করতে? মূল বিন্দুতে ব্যাক করতে। মূল বিন্দু থেকে আবারও তুমি কোথায় ব্যাক করতে? আবারও তুমি এ পয়েন্টে ব্যাক করতে। দেখো এ থেকে শুরু করছো, আবারও তুমি এতে ফেরত আসছো। তার মানে দেখো যেখান থেকে শুরু করবা সেখানেই তোমাকে ফেরত আসতে হবে। এই যে তোমার যদি এরকম একটা তুমি পাও যে যেখান থেকে শুরু করছো, যে পয়েন্ট থেকে শুরু করছো, আবারও সেই পয়েন্টে এসে ব্যাক করতে পারতেছো, তাহলে তুমি বলতে পারবা এটাকে একটা কি বলতো? পূর্ণ স্পন্দন। এটাকে তুমি কি বলতে পারবা বলতো? পূর্ণ স্পন্দন বলতে পারবা। কথা বুঝতে পারছো? এটাকে কি বলতে পারবা বলতো? পূর্ণ স্পন্দন বলতে পারবা। এবং এই যে পূর্ণ স্পন্দনের যে মানটুকু, এই যে পূর্ণ স্পন্দনের মানটুকু আমি তোমাকে একটু এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবা। দেখো এই যে পূর্ণ স্পন্দনের মানটুকু, এই যে দেখো তোমার প্লাস এ থেকে মাইনাস এ পর্যন্ত, বা তোমার এ থেকে এ প্রাইমের পর্যন্ত, এই যে এইখানে যে তুমি মানটুকু দেখতে পারতেছো, এই মানটুকুকেও কিন্তু তোমার ল্যামডা বা তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে? এই মানটুকুকে তোমার কি বলা হয় বলতো? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। অর্থাৎ তোমার পজিটিভ বিস্তার থেকে নেগেটিভ বিস্তারের যে মধ্যবর্তী ব্যবধান, এটাকে তোমার কি বলা হয় বলতো? তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে? ঠিক আছে, তার মানে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমি কি বলতে পারবো বলতো? সেটাকে আমি তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারবো। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে আমরা দেখো পূর্ণ স্পন্দন ব্যাপারটা বুঝছি। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা এখানে বেশ কয়েকটা জিনিসপাতি একটু পড়বো। চলো সামনের দিকে দেখো আমরা তরঙ্গের বিভিন্ন রাশি এবং তার সমীকরণগুলোকে কিন্তু পড়াশোনা করব। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তোমার পর্যায়কাল বা দোলনকাল, ঠিক আছে? সর্বপ্রথম আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমার কি বলতো? পর্যায়কাল বা দোলনকাল, ঠিক আছে? অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝে না, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো সর্বপ্রথম আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমার পর্যায়কাল বা দোলনকাল। পর্যায়কাল, পর্যায়কাল অথবা হচ্ছে কি বলতো? দোলনকাল। দেখছো দোলনকাল বলা যে কথা, পর্যায়কাল বলা একই কথা, ঠিক আছে? দোলনকাল বা পর্যায়কাল দুটো কিন্তু সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা, দোলনকাল এবং পর্যায়কাল এটিকে তোমার ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করে। এবং একটা জিনিস লিখে রাখো যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে, একটা পূর্ণ স্পন্দন, একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময়টা লাগে, একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে, যে সময় লাগে তাকেই তোমার পর্যায়কাল বলে। ঠিক আছে? আমি লাগি পর্যন্ত লিখলাম, বাকিটা তোমরা লিখে নিও। তার মানে দেখো একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময়টুকু লাগে তাকে আমরা কি বলি? তো তাকে আমরা তোমার হচ্ছে পর্যায়কাল বলি। কথা বুঝতে পারছো? আচ্ছা, দেখো তো একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয় তোমার ২ টা সাইকেলে না? একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয় তোমার ২ টা সাইকেলে। একটু আগে আমরা দেখলাম প্রথমে ও থেকে এতে গেল, এ থেকে আবারও সে ওতে ব্যাক করলো। এটা হচ্ছে একটা সাইকেল ছিল। তারপরে আমরা দেখলাম কি বলতো? আবার সে হচ্ছে তোমার ও থেকে এ প্রাইমে গেল, এ প্রাইম থেকে আবারও সে ওতে ব্যাক করলো। তার মানে দেখো এটা হচ্ছে আরেকটা সাইকেল। দেখো এই ২ টা সাইকেলকেই তো আমরা একত্রে কি বলতেছি? একটা পূর্ণ স্পন্দন বলতেছি। আর এই পূর্ণ স্পন্দন
স্পন্দনটা সম্পূর্ণ করতে যে সময়টা লাগতেছে তাকে হচ্ছে আমরা বলতেছি দোলনকাল। তাহলে বলো তো এই প্রতিটা সাইকেল সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে? হ্যাঁ, ঠিক ধরছো। প্রতিটা সাইকেল সম্পন্ন করতে তোমার দোলনকালের অর্ধেক সময় লাগবে। ঠিক আছে? প্রতিটা সাইকেল সম্পন্ন করতে তোমার কতটুকু সময় লাগবে বলো তো? দোলনকালের অর্ধেক সময় লাগবে। একটু ভালো মতো করে মাথায় রাখিও এই জিনিসটা। যে দেখো প্রতিটা সাইকেল সম্পন্ন করতে তাহলে দোলনকালের কতটুকু সময় লাগবে বলো তো? অর্ধেক সময়টা লাগবে। কথা বুঝছো? কথা বুঝছো? তার মানে দোলনকাল জিনিসটা কি? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগে তাকে আমরা কি বলি বলো তো? তাকে হচ্ছে আমরা তোমার দোলনকাল বলি। কথা বুঝছো? ওকে। এরপরে দেখো যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমার কম্পাঙ্ক। ঠিক আছে? এই কম্পাঙ্ক জিনিসটা বুঝাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি কম্পাঙ্ক নিয়ে আরো কথাবার্তা বলবো সামনে। বাট তুমি এখানে দেখো কম্পাঙ্কের ইংরেজি শব্দ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। কি বলো তো? ফ্রিকোয়েন্সি। এইজন্য এটাকে তোমার ছোট হাতের F দিয়ে প্রকাশ করে। আবার অনেক বই এটাকে তোমার হচ্ছে আমি দেখছি যে এরকম একটা মানে তোমার আইকন বা এরকম একটা তোমার সিম্বল দিয়ে প্রকাশ করে। এই সিম্বলটার নাম আমি ভুলে গেছি। এই সিম্বলটাকে সম্ভবত তোমার হচ্ছে কি বলে? আমি ভুলে গেছি। যাই হোক, তোমরা যখন পড়ছো বিশেষ করে আমি যদি তোমার কথা বলি যে তোমরা যখন গুণগত রসায়ন পড়ছো তখন তুমি দেখছো যে তোমার কম্পাঙ্ককে এই একটা ভি আকৃতির মতো একটা সাইন দিয়ে প্রকাশ করা হয়। এই সাইনটার আমার নামটা ভুলে গেছি আমি, সরি ফর দ্যাট। বাট দেখো এই সাইনটাকে দিয়েও তুমি কম্পাঙ্ককে প্রকাশ করতে পারো, অথবা তুমি চাইলে শুধুমাত্র এফ লিখেও প্রকাশ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। কম্পাঙ্ক জিনিসটা কি জানো? কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে তোমার তোমার প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা। ঠিক আছে? প্রতি সেকেন্ডে কতগুলো তোমার হচ্ছে পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় সেটা কি তোমার হচ্ছে কি বলে বলো তো? সেটা কি তোমার হচ্ছে কম্পাঙ্ক বলে। কি বললাম বলো তো? প্রতি সেকেন্ডে দেখো, প্রতি সেকেন্ডে পূর্ণ স্পন্দনের সংখ্যাগুলোকে আমরা কি বলি বলো তো? কম্পাঙ্ক বলি। ঠিক আছে? তার মানে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হয়, যতগুলো প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পাদিত হয়, পূর্ণ স্পন্দন প্রতি সেকেন্ডে যতগুলো তোমার পূর্ণ স্পন্দন হয় হয় তাকেই তোমার কি বলে বলো তো? তাকেই তোমার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলে। ঠিক আছে? তাকেই তোমার কি বলে বলো তো? তাকেই তোমার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। এখন দেখো এই জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখো, তাকেই তোমার কি বলে বলো তো? কম্পাঙ্ক বলে। ওকে, ঠিক আছে? আচ্ছা দেখো, প্রতি সেকেন্ডে যতগুলো তোমার কি হবে বলো তো? পূর্ণ স্পন্দন সম্পাদিত হবে। ঠিক আছে? প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন হবে। আচ্ছা, আমাকে বলো তো একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হতে তোমার যে সময়টা লাগে তাকেই তো তোমার পর্যায়কাল বলে, তাই না? তার মানে পর্যায়কাল সময়ে তোমার পূর্ণ স্পন্দন হয় কতগুলো বলো তো? পর্যায়কাল সময়ে তোমার পূর্ণ স্পন্দন, সময় তোমার পূর্ণ স্পন্দন হয় কয়টা? একটা না? পূর্ণ স্পন্দন কয়টা হয়? একটা না? তাহলে তোমাকে এখানে কি বলছে? তোমাকে এখানে বলছে প্রতি সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে তোমার পূর্ণ স্পন্দন কতগুলো হবে বলো? 1/T এতটা। এবং দেখো তোমার ফ্রিকোয়েন্সিকে কিন্তু 1/T দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? F ইকুয়ালস টু তুমি লিখতে পারবা 1/T। ঠিক আছে? এখানে পর্যায়কালকে তুমি যদি 1 কে তুমি যদি পর্যায়কাল দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পেয়ে যাবা বলো তো? তাহলে তুমি হচ্ছে বা 1 কে তুমি যদি পর্যায়কাল দ্বারা ভাগ করো তাহলে তুমি কি পেয়ে যাবা? তুমি কম্পাঙ্কটা পেয়ে যাবা। ঠিক আছে? এখন কম্পাঙ্কর কাজ কি? এই জিনিসটা আমরা পরে পড়বো। ঠিক আছে? এই জিনিসটা আমাদের সামনে আসবে, আমরা সেই জিনিসটা পড়বো। এখন আপাতত আমাদের কম্পাঙ্ক নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই। তবে একটা জিনিস মাথায় রাখবা, তোমার শব্দ কিন্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্কের তৈরি করতে পারে মানুষ বা ধরো যে কোনো প্রাণী। ঠিক আছে? যে কোনো কিছু তোমার একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট কম্পাঙ্কের একটা তোমার হচ্ছে শব্দ তৈরি করতে পারে বা তোমার তরঙ্গ তৈরি করতে পারে। একটা তরঙ্গ অবশ্যই তোমার একটা নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গ হইতে হবে। ঠিক আছে? কথা বুঝতে পারছো? এই জিনিসটাকে নিয়ে আমরা বিস্তারিত আবারও পড়বো, প্যারা নিও না। জাস্ট আপাতত এই জিনিসটা একটু মনে রাখো যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/T। ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি বলো তো? 1/T। আরেকটা জিনিস মনে রাখবা, ফ্রিকোয়েন্সির আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমার F ইকুয়ালস টু ছোট হাতের টি। ছোট হাতের টি। এখানে n হচ্ছে তোমার কম্পন সংখ্যা। এটা কি বলো তো? n হচ্ছে তোমার কম্পন সংখ্যা। তার মানে তুমি বলতে পারবা যে তোমার প্রতি সেকেন্ডে কি পরিমাণ কম্পন হয় তাকেও তোমার কি বলে বলো তো? তাকেও তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি বলে বা কম্পাঙ্ক বলে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার কম্পন সংখ্যা। বড় হাতের এনটা হচ্ছে তোমার কম্পন সংখ্যা, আর ছোট হাতের টিটা হচ্ছে তোমার সময়। ঠিক আছে? তার মানে দেখো তোমার হচ্ছে একক সময়ে কম্পন সংখ্যাকেও তুমি চাইলে ফ্রিকোয়েন্সি বলতে পারো, বা তুমি চাইলে এইভাবে বলতে পারো যে একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পাদিত হয় তাকে কম্পাঙ্ক বলে। তোমার যেভাবে ইচ্ছা তুমি এখন সংখ্যাটা দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তোমার যেভাবে ইচ্ছা তুমি সংখ্যাটা দিতে পারবা। তো ফাইনালি আমরা যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে 1/T ইকুয়ালস টু আমি লিখতে পারবো n/T। সবগুলো ফর্মুলা মাথায় রাখবা। ঠিক আছে? এটাই তোমার ফ্রিকোয়েন্সি ফর্মুলা, এবং এই ফর্মুলাগুলো তোমার সামনে কিন্তু কাজে আসবে। ঠিক আছে? এই ফর্মুলাগুলো কিন্তু তোমার সামনে কাজে আসবে। অবশ্যই মাথায় রাখবা, ফর্মুলাগুলো ভুলে যাও না। ঠিক আছে? এবং দেখো তোমার ফ্রিকোয়েন্সির একক কি হবে? আমাকে বলো তো ফ্রিকোয়েন্সির একক কি হবে? ফ্রিকোয়েন্সির একক কি হওয়া উচিত? দেখো, তুমি এককটা কিন্তু খুব সহজেই বের করতে পারবে। এককটা বের করার জন্য আহামরি অনেক কিছু করতে হবে না। দেখো, একক। এককটা তুমি খুব সহজেই বের করতে পারবে। আচ্ছা বলো তো ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কি? 1/T না? 1/T না? আচ্ছা বলো, 1 তো 1 এর মতোই। আচ্ছা বলো তো টি এর একক কি? টি এর একক তোমার সেকেন্ড না? তাহলে তুমি কি বলতে পারবা? সেকেন্ড ইনভার্স 1। এটি হচ্ছে তোমার কিসের একক? এটি হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সির একক। ঠিক আছে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সেকেন্ড ইনভার্স 1 এটাকে বা হচ্ছে তোমার পার সেকেন্ড, এটাকে তোমার হচ্ছে হার্জ বলে। কি বলা হয় বলো তো? হার্জ বলে। ঠিক আছে? এটাকে এইচজেড দিয়েও প্রকাশ করে। ঠিক আছে? তার মানে দেখো তোমার হচ্ছে কম্পাঙ্কের 2টা একক আছে। একটা তোমার সেকেন্ড ইনভার্স, বা তুমি বলতে পারবা পার সেকেন্ড, আর বা
তুমি চাইলে এটাকে বলতে পারো যে হার্টজ। কথা বুঝতে পারছো? আচ্ছা, হার্টজ কথাটা মানে কি, হার্টজ হচ্ছে তোমার মূলত একটা বিজ্ঞানীর নাম, যে বিজ্ঞানীটা তোমার কম্পাঙ্ককে আবিষ্কার করছে। তো এই বিজ্ঞানীটার নাম অনুসারেই তোমার মূলত কম্পাঙ্কর এককটাকে তোমার হার্টজ বলে ডাকা হয়, ঠিক আছে? অথবা তুমি চাইলে এটাকে পার সেকেন্ড বলেও ডাকতে পারো, ঠিক আছে? এটাকে তুমি চাইলে পার সেকেন্ড বলেও ডাকতে পারো, ঠিক আছে? হোপফুলি তুমি এতটুকু কনসেপ্ট বুঝতে পারছো, এবার চলো একটু সামনের দিকে আগেই দেখো। আমরা তোমার তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে পড়াশোনা করতেছিলাম, ঠিক আছে? আমরা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে পড়াশোনা করতেছিলাম। দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু অনেকগুলো সংজ্ঞা হয়। আমি তোমাকে প্রতিটা সংখ্যা লিখে দিতে পারবো না, বাট আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি ধীরে ধীরে নোট করে ফেলো। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্যকে মূলত তোমার ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখো, তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে তোমার একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাদের যোগফল, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য কি বলতো? একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ খাদের যোগফল। অথবা তুমি চাইলে এইভাবে বলতে পারো যে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হইতে যতটুকু, মানে তোমার একটা তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হইতে তোমার একটা তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে বা যতটুকু দূরত্ব যায়, তাকে আমরা বলতে পারবো তরঙ্গ দৈর্ঘ্য। আবার দেখো, আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে এইভাবেও বলতে পারি যে তোমার পর্যায়কাল সময়ে একটা তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলে। তুমি যে কোনো একটা সংজ্ঞা দিলেই হবে। আবারও তুমি চাইলে এইভাবে বলতে পারো যে তোমার পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী ব্যবধানকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। অথবা তুমি বলতে পারো পরপর দুটি তরঙ্গ খাতের যে মধ্যবর্তী ব্যবধান তাকে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলে। কথা বুঝছো? তোমার যেটা ভালো লাগে তুমি সেই সংখ্যাটা এখানে ইউজ করতে পারো। তোমরা একটু আমার আমার মানে কথাগুলো পজ করে আগে লিখে ফেলবা খাতার মধ্যে, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাকে এখানে তুলে দিলাম না, এই জিনিসটা তোমরা একটু জাস্ট দেখে নেবা, ঠিক আছে? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যকে তাহলে কি বলা হয় বলো তো? আমি তারপরে একটা সংজ্ঞা লিখে দিই যে তোমার টি সময়ে যে তোমার অতিক্রান্ত দূরত্বটা, এটাকে তোমার কি বলা হয় বলো তো? টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাকে তোমার কি বলা হয় বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে? টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকেই, দেখো, টি সময়ে বা টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকেই তোমার কি বলা হয় বলো তো? ল্যামডা বলা হয়, ঠিক আছে? বা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। ওকে, মনে থাকবে না? মনে থাকবে না? তার মানে দেখো, টি মানে কি বলতো? পর্যায়কাল। তার মানে দেখো, পর্যায়কাল সময়ে অতিক্রান্ত যে দূরত্বটা, সেটিকে আমরা কি বলি বলতো? সেটিকে আমরা তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলি। সেটাকে আমরা কি বলি বলতো? সেটিকে আমরা তোমার তরঙ্গ দৈর্ঘ্য বলি। ওকে, খুব ভালো কথা। এখন দেখো, তরঙ্গ বেগ জিনিসটাকে নিয়ে আমার একটু পড়তে হবে, ঠিক আছে? তরঙ্গ বেগ, দেখো, তরঙ্গ বেগ অর্থাৎ একটা তরঙ্গ যে বেগে সামনের দিকে অগ্রসর হয় তাকে হচ্ছে তোমার তরঙ্গ বেগ বলে, ঠিক আছে? একটা একটা তরঙ্গ একটা তরঙ্গ ডেফিনেটলি তো তোমার সে সামনের দিকে অগ্রসর হবে, তাই না? তো যে বেগে সে আসলে সামনের দিকে অগ্রসর হয়, সেটিকে আমরা কি বলি বলতো? সেটিকে হচ্ছে আমরা তোমার তরঙ্গ বেগ বলি। অথবা দেখো, এটিকে তুমি চাইলে এইভাবে বলতে পারো যে তরঙ্গ প্রতি সেকেন্ডে, দেখো, তরঙ্গ প্রতি সেকেন্ডে যত দূরত্ব যায়, তরঙ্গ প্রতি সেকেন্ডে যত দূরত্ব যায় তাকে হচ্ছে তোমার কি বলে বলতো? তাকে তোমার তরঙ্গ বেগ বলে, ঠিক আছে? তাকে কি বলে বলতো? এখানে আমি তরঙ্গ দৈর্ঘ্য লিখে ফেলছি, এটা তরঙ্গ বেগ হবে। তাকে তোমার কি বলে বলতো? তাকে তোমার তরঙ্গ বেগ বলে, ঠিক আছে? এবং তরঙ্গ বেগকে তোমার ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং তরঙ্গ বেগের তোমার একটা সুন্দর একক আছে, এককটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। এককটা কি বলতো? এককটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। কথা মনে থাকবে? আচ্ছা, দেখো, আমরা কিন্তু মোটামুটি তোমার তরঙ্গের যে বিভিন্ন রাশিগুলো এবং সমীকরণগুলো ছিল সেগুলো নিয়ে স্টাডি করে ফেলছি। এবং দেখো, আমরা তরঙ্গের বিভিন্ন রাশির মধ্যে দেখো আমরা তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, তারপরে দেখো আমরা তোমার কম্পাঙ্ক, তারপরে দেখো আমরা হচ্ছে তোমার পর্যায়কাল বা দোলনকাল, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করছি, ঠিক আছে? এবং দেখো, পূর্ণ স্পন্দন জিনিসটা কি, তারপরে দেখো তোমার আমরা কিন্তু পড়ছি সাইনোগ্রাফ কিভাবে আঁকতে হয়, কসোগ্রাফ কিভাবে আঁকতে হয়। অ্যান্ড দেখো, ডেফিনেটলি আমরা কিন্তু তোমার তরঙ্গের যে ব্যাপার স্যাপারগুলো ছিল সেগুলো সবগুলোই আলহামদুলিল্লাহ কভার করে ফেলছি। হোপফুলি তোমার কোনো প্যারা হবে না, বাট আমি তোমার সামনের জিনিসগুলোকে আরও দেখাই দিব, প্যারা নাই। আমি জিনিসগুলোকে তোমার আরও সামনে ব্যাখ্যা করবো, কোনো অসুবিধা নেই। বাট দেখো, তরঙ্গের যে তোমার প্রপার্টিসগুলো সেগুলো মোটামুটি হয়ে গেছে। দেখো, এখান থেকে আমরা তোমার দুটো ফর্মুলা ডিরাইভ করতে পারি। তার মধ্যে যে প্রথম ফর্মুলাটা, সেটা একটু চিন্তা করো যে দেখো, আমরা যদি এখান থেকে তোমার একটা তরঙ্গের ফর্মুলা ডিরাইভ করতে চাই, তাহলে দেখো, ফর্মুলাটা আমি চাইলে এইভাবে ডিরাইভ করতে পারি। আচ্ছা, তুমি আমাকে বলো তো একটা তরঙ্গের ফর্মুলা বের করার জন্য, আচ্ছা বলো তো, তরঙ্গ বেগকে আমরা তোমার ভি দিয়ে প্রকাশ করছি। তারপরে দেখো, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করছি। আবার দেখো, তোমার যেটুকু সময় দরকার হয় সেই সময়টুকুর জন্য আমরা পর্যায়কালকে ইউজ করতে পারছি। দেখো, আমরা এই জিনিসগুলোকে নিয়ে স্টাডি করছি কিন্তু, তাই না? আচ্ছা, তুমি আমাকে বলো তো যে তোমার তরঙ্গ কিন্তু সমবেগে যায়। তরঙ্গ কিসে যায় বলো তো? সমবেগে যায়, ঠিক আছে? তরঙ্গ কিসে যায় বলো তো? সমবেগে যায়। কথাটা মনে রাখবা। তরঙ্গ কিভাবে আগায় বলো তো? তরঙ্গ তোমার সমবেগে গতিশীল হয়, বা তরঙ্গ তোমার সমবেগে গতিশীল হতে পারে, বা সে আসলে সমবেগে তোমার ভ্রমণ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, আমি সমবেগের ফর্মুলা কি পড়ছি বলো তো? এস ইকুয়ালস টু ভিটি পড়ছি না? ওকে, ঠিক আছে, খুব ভালো কথা। দেখো তো, যদি তোমার এখানে সময়টা যদি এখানে তোমার সময়টা কি হয়ে যায়, যদি এখানে সময়টা তোমার পর্যায়কাল পরিমাণ সময় হয়ে যায়, তাহলে তুমি কি বলতে পারবা?
সরি, দেখো তোমার সময়টা যদি পর্যায়কাল হয়ে যায় তাহলে তুমি এখানে কি বলতে পারবা? পর্যায়কাল সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমি তোমার ল্যামডা বলি এবং দেখো ল্যামডা ইকুয়ালস টু তুমি লিখতে পারবা ভিটি, ঠিক আছে? ল্যামডা ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা বলো তো? ভিটি লিখতে পারবা। দেখো এই ফর্মুলাটা মনে রাখবা, দেখো এই ফর্মুলাটা মনে রাখবা, ল্যামডা ইকুয়ালস টু কি বলো তো? ভি ইন্টু টি। এইটি মানে কি? এটি মানে কিন্তু তোমার পর্যায়কাল, ঠিক আছে? এটি মানে কি বলতো? এইটি মানে তোমার কিন্তু পর্যায়কাল। মনে রাখি এই ফর্মুলা কিন্তু আমাদের সামনে আরো অনেক জায়গায় কাজে আসবে, ঠিক আছে? আবার দেখো এখান থেকে আমি আরেকটা কাজ করতে পারি। দেখো আমি ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু একটা জিনিস শিখছিলাম যেটা কিনা 1/t, তাই না? ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আমি এই ফর্মুলাটা কিন্তু একটু আগে শিখে আসছি। তার মানে দেখো আমি এখানে একটা জিনিস চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু ভি ইনটু 1/t, 1/f, তাই না? দেখো টি কে আমি চেঞ্জ করে 1/f লিখতে পারি। বা এখান থেকে আমি বলতে পারি তোমার ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তোমরা এই ফর্মুলা তো ছোটবেলায় পড়ছো, তাই না? এই ফর্মুলা কিন্তু তোমরা ছোটবেলায় পড়ছো। দেখো এই দুটো ফর্মুলা কিন্তু তোমাকে মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুটো ফর্মুলা কিন্তু তোমাকে মাস্ট মনে রাখতে হবে। ম্যাথগুলো করার জন্য তোমাকে অবশ্যই এই দুটো ফর্মুলা মাস্ট মনে রাখতে হবে। এবং দেখো তোমার যদি কখনো কম্পাঙ্ক সেম হয়ে যায়, কম্পাঙ্ক যদি তোমার সেম হয়ে যায় তাহলে তুমি লিখতে পারবা ভি ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা ওয়ান ইকুয়ালস টু ভি টু ডিভাইডেড বাই কি বলতো? ল্যামডা টু। কথা বুঝতে পারছো? ভি টু ডিভাইডেড বাই ল্যামডা টু। দেখো তোমার কখন এটা লিখতে পারবা? যখন তোমার ফ্রিকোয়েন্সিটা সেম হয়ে যাবে তখন তুমি এই জিনিসটা লিখতে পারবা, ঠিক আছে? যখন তোমার ফ্রিকোয়েন্সিটা সেম হয়ে যাবে তখন তুমি এই জিনিসটা লিখতে পারবে। ওকে, খুব ভালো কথা। হোপফুলি তুমি এই দুটো জিনিস বুঝতে বুঝতে পারছো, এই দুটো ফর্মুলা তোমার মনে থাকবে। দেখো কোনো কিছুই না, ফর্মুলাটা একদমই বাচ্চাদের ফর্মুলা। আমি কিভাবে ডিরাইভ করলাম দেখো, আমি জানি শব্দ আমার সমবেগে চলে, সমবেগের ফর্মুলা কি? এস ইকুয়ালস টু ভিটি। তো এখান থেকে জাস্ট আমি তোমার যে রাশিগুলো আছে রাশিগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। আমি দেখতেছি যে এখান থেকে তোমার তরঙ্গের ফর্মুলাটা অটোমেটিক ডিরাইভ হয়ে যাচ্ছে। কথা বুঝছো? এবং আমাকে এই তিনটা ফর্মুলা অবশ্যই মাথায় রাখতে হবে ম্যাথগুলো করার জন্য। ফর্মুলা ছিল এরকম যে আমার হচ্ছে তোমার কি বলতো, ল্যামডা ইকুয়ালস টু ভিটি। ল্যামডা ইকুয়ালস টু কি ছিল বলতো? ভিটি ছিল। আমরা এই একটা ফর্মুলা শিখছি এবং আমরা আরেকটা ফর্মুলা শিখছিলাম ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। দেখো আমরা কিন্তু এই দুইটা ফর্মুলা শিখছিলাম এবং সেই সাথে দেখো আমি এখানে তোমাকে আরো একটা কথা বলছিলাম, হয়তোবা তোমাদের মনেও আছে। দেখো আমি যদি তোমাদেরকে এই সমীকরণটা লিখে দিই, দেখো আমরা আরো একটা সমীকরণ শিখছিলাম যে সমীকরণটা দেখতে ছিল এরকম। যদি আমাদের কম্পাঙ্কর মানটা সমান হয়ে যায় তাহলে আমরা লিখতে পারবো ভি ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়ালস টু কি লিখতে পারবো বলতো? ভি টু ল্যামডা টু, তাই না? এই জিনিসটা আমরা লিখতে পারতাম। ওকে, এই জিনিসটা আমরা কি করতে পারতাম? লিখতে পারতাম। আচ্ছা, খুব ভালো কথা। এবং দেখো এখানে আমরা আরো একটা ফর্মুলা পড়ছিলাম লাস্ট ক্লাসে যে দশা পার্থক্য ইকুয়ালস টু হচ্ছে টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, তাই না? ওকে, খুব ভালো কথা। দেখো আচ্ছা, এখানে আমরা দুটো কন্ডিশন শিখবো, যে কন্ডিশন দুইটা আমাদেরকে পরবর্তীতে ম্যাথগুলো করতে সাহায্য করবে। আমরা সেরকম দুটো কন্ডিশন শিখবো। সেটা হচ্ছে, ওকে দেখো, আমার যদি মাধ্যম পরিবর্তন হয় কিন্তু উৎস সেম হয়, মাধ্যম পরিবর্তন কিন্তু উৎস যদি সেম হয়, মাধ্যম পরিবর্তন কিন্তু উৎস যদি সেম হয় তাহলে মাথায় রাখবা কম্পাঙ্ক আমার সেম হবে। কম্পাঙ্ক কি হবে বলতো? কম্পাঙ্ক আমার সেম হবে, ঠিক আছে? এফ দ্বারা কম্পাঙ্ককে নির্দেশ করা হয়, আমরা খুব ভালো করেই জানি। কম্পাঙ্ক আমার কি হবে বলতো? কম্পাঙ্ক আমার কিন্তু তোমার সেমই হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি কখন হবে বলতো? মাধ্যম পরিবর্তন হয়েছে কিন্তু উৎস সেম, তাহলে আমার কম্পাঙ্ক কি হবে বলতো? সেম হবে। কিন্তু দেখো মাধ্যম পরিবর্তন হয়েছে উৎস সেম, এই ক্ষেত্রে কম্পাঙ্কটা সেম হবে, কিন্তু তোমার মনে রাখতে হবে কিন্তু তোমার বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য এরা কিন্তু তোমার কি হবে বলতো? পরিবর্তন হবে। এরা কিন্তু কি হবে বলতো? পরিবর্তন হবে। মনে থাকবে তো? এরা কি হবে বলতো? এরা কিন্তু তোমার পরিবর্তন হবে, ঠিক আছে? এরা কিন্তু কি হবে বলতো? পরিবর্তন হবে। তার মানে দেখো তোমার কম্পাঙ্ক সেম থাকবে কিন্তু তোমার কি পরিবর্তন হবে বলতো? তোমার হচ্ছে বেগ এবং কম্পাঙ্ক বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে। মনে থাকবে তো নাকি? আচ্ছা চলো, এবার হচ্ছে আমরা তাহলে ম্যাথগুলো করতে পারি। দেখো আমাদের ফার্স্ট ম্যাথ, এই ম্যাথের মধ্যে বলা হয়েছে কোনো একটি তরঙ্গ নির্দিষ্ট কম্পাঙ্ক নিয়ে বাতাস থেকে পানিতে প্রবেশ করছে। তার মানে দেখো এখানে বলা হচ্ছে যে বাতাস একটা মাধ্যম, পানি আরেকটা মাধ্যম। তার মানে দেখো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করতেছে। তো বলা হলো যে তরঙ্গটির বাতাসের বেগ 350 মিটার পার সেকেন্ড এবং পানিতে বেগ 1500 মিটার পার সেকেন্ড। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে কম্পাঙ্ক কত? ঠিক আছে? এখানে তোমাকে কি বের করতে বলছে বলো তো? এখানে তোমাকে মূলত কম্পাঙ্ক বের করতে বলছে। কি বের করতে বলছে বলো তো? এখানে মূলত তোমাকে কম্পাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমি যদি তোমাকে একটু মাধ্যম দুটোকে আঁকি তাহলে তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। দেখো একটু ভালো মতো করে চিন্তা করো, যে দেখো এই যে এখানে মনে করো আমার দুইটা মাধ্যম আছে। এটার ভিতরে আমার তোমার পানি আছে এবং পানির উপরে তোমার বায়ু আছে। ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার কি আছে বলো তো? এই ক্ষেত্রে তোমার বায়ু আছে এবং ভিতরে কি আছে? ভিতরে তোমার পানি আছে। ঠিক আছে? পানি মাধ্যমের উপরে তোমার বায়ু মাধ্যমটা আছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে দেখো এখানে তোমাকে বায়ু মাধ্যমের থেকে তরঙ্গটা কোথায় প্রবেশ করতেছে? বায়ু মাধ্যম থেকে তরঙ্গটা তোমার হচ্ছে পানিতে প্রবেশ করতেছে এবং দেখো তরঙ্গটার বেগ দেয়া আছে। আচ্ছা, দেখো তো
কোনো একটি তরঙ্গ নির্দিষ্ট কম্পাঙ্ক নিয়ে। তার মানে বলো তো এখানে কম্পাঙ্কটা কি ফিক্সড না? তোমাকে এই কম্পাঙ্কটাই বের করতে বলছে যে এটা কত কম্পাঙ্কের তরঙ্গ ছিল। তোমাকে এই কম্পাঙ্কটাই বের করতে বলছে। দেখো ফিক্সড কম্পাঙ্ক যদি ফিক্সড হয়ে যায় তাহলে তোমার এখানে কি বলতে পারবা? দেখো বায়ুতে তোমার যে শব্দের বেগ, এই শব্দের বেগ কত বলো তো? বায়ুতে শব্দের বেগ হবে তোমার, বায়ুর জন্য দিলাম ভি এয়ার কত দেয়া আছে বলো তো? ৩৫০ মিটার পার সেকেন্ড, তাই না? ৩৫০ মিটার পার সেকেন্ড। দেখো তোমার কম্পাঙ্ক সেম হলে আমরা জানি যে আমাদের তোমার তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ কি হবে বলো তো? ভিন্ন হবে, তাই না? আচ্ছা দেখো, তার মানে ভি এয়ার মানে কত? ৩৫০ মিটার পার সেকেন্ড। আবার দেখো এখানে তোমাকে পানিতে বেগটাও দেয়া আছে, এই পানিতে বেগটা আমার কত দেয়া আছে বলো তো? ১৫০০ মিটার পার সেকেন্ড, ১৫০০ মিটার পার সেকেন্ড, তাই না? ওকে, এবং দেখো এখানে তোমাকে বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। দেখো আমি তোমাকে তো আগেই বলছিলাম যে তোমার কম্পাঙ্ক যেহেতু সেম তাহলে তরঙ্গ দৈর্ঘ্যগুলো কি ভিন্ন ভিন্ন হবে। তার মানে দেখো বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য আমি ধরলাম তোমার ল্যামডা ইয়ার সমান সমান কত হবে বলো তো? দেখো ল্যামডা ইয়ার সমান সমান কিছু একটা হবে। আবার দেখো তোমার পানিতে যেই তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কি হবে বলো তো? ল্যামডা ওয়াটার, ঠিক আছে? তোমাকে বলা হচ্ছে যে এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত বলো তো? ২ মিটার। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, সেই জিনিসটা একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি। দেখো ল্যামডা ইয়ার মাইনাস ল্যামডা ওয়াটার এটা সমান সমান কত দেয়া আছে বলো তো? এটা সমান সমান ২ মিটার দেয়া আছে, ঠিক আছে? একদল বলবে যে ভাইয়া এটা ঠিক আছে, একদল বলবে এটা ভাইয়া ঠিক আছে, কিন্তু আরেক দল বলবে যে না ভাইয়া এটা ভুল আছে। কি ভুল আছে? দেখো আমি তো এটাও লিখতে পারি যে তোমার হচ্ছে ল্যামডা ওয়াটার মাইনাস ল্যামডা এয়ার। তাহলে আমার ভুল কোথায়? দেখো তো দুইটাই হয় না, তাহলে আমার ভুল কোথায়? এখানে তো তোমাকে বলে দিছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তো আমি কাকে থেকে মানে কার তরঙ্গ দৈর্ঘ্য থেকে কার তরঙ্গ দৈর্ঘ্যটা বাদ দিব এটা তো আমাকে এখানে বলে দেয়া নাই। তার মানে আমাকে বুঝতে হবে এখানে কোথাও একটা সমস্যা আছে। অবশ্যই আমাকে বুঝতে হবে যে কোন তরঙ্গ দৈর্ঘ্যটা বড় এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। দেখো আমরা একটা জিনিস জানি, দেখো যখন কম্পাঙ্ক সেম হয় তখন দেখো আমরা একটা ফর্মুলা শিখছিলাম। তোমাদের মনে আছে? কম্পাঙ্ক সেম হলে আমাদের ফর্মুলাটা কি ছিল বলতো? কম্পাঙ্ক যখন সেম ছিল তখন আমরা দেখছিলাম যে তোমার ল্যামডা ওয়ান ইকুয়ালস টু কি হয় বলতো? ল্যামডা টু হয়। এখান থেকে তুমি একটা কাজ করতে পারবা, এখান থেকে তুমি কি বলতে পারবা বলতো? এখান থেকে তুমি এই কথাটা লিখতে পারবা। দেখো এখান থেকে তুমি এইভাবে লিখতে পারবা যে ভি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু কে। তারাও ভি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু কি বলতো? কে। তারাও এই জিনিসটাকে তুমি মার্জ করে এভাবে লিখতে পারবা, ঠিক আছে? তো আচ্ছা আমি এখানে ভুল লিখলাম, এখানে তোমার ইকুয়াল হবে অবশ্যই, দেখো বা এই জিনিসটাকে তুমি চাইলে ফর্মুলা থেকেও নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো আমি তোমাকে জিনিসটাকে একটু ভালো করে বুঝাই দিই। দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল, দেখো তো আমরা এরকম একটা ফর্মুলা পড়ছি। কিরকম ফর্মুলা ভাইয়া? আমরা ফর্মুলা পড়ছি ল্যামডা ইকুয়ালস টু ভিটি। দেখো ল্যামডা ইকুয়ালস টু ভিটি, তাই না? আমরা এরকম একটা ফর্মুলা পড়ছি। আবার দেখো আমরা পড়ছি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? এই যে তোমার দ্বিতীয় যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটার মধ্যে একটু লক্ষ্য করো তো, আমি যদি ল্যামডাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? ভি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু কি বলো তো? এফ। যদি আমার এফটা সেম হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে না? এটা কনস্ট্যান্ট হয়ে যাবে না? তখন আমি কি লিখতে পারবো? ভি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু আমি কনস্ট্যান্ট লিখতে পারবো, যেহেতু আমার তোমার বেগ মানে তোমার হচ্ছে কম্পাঙ্কটা সমান মানে কনস্ট্যান্ট হয়ে গেছে বা ধ্রুবক হয়ে গেছে বা সমান হয়ে গেছে। তো আমি এই ক্ষেত্রে কি বলতে পারবো? এই ক্ষেত্রে আমি বলতে পারবো ভি সমানুপাতিক ল্যামডা, তাই না? এখান থেকে আমি বলতে পারবো কি বলতো? ভি সমানুপাতিক ল্যামডা। কি করলাম এটাকে আমি তোমার যদি এইভাবে লিখি তো তবুও কোনো অসুবিধা হবে না। যে এই পাশ থেকে তুমি লিখতে পারবা ভি ইকুয়ালস টু কি বলতো? কে ইন্টু ল্যামডা। তো এখান থেকে দেখো কে কে তুমি যদি উঠায় ফেলো তাহলে তোমার শুধু পড়ে থাকবে ল্যামডা, তাহলে তুমি লিখতে পারবা ভি সমানুপাতিক ল্যামডা। দেখো তাহলে তুমি কি লিখতে পারবা বলো তো? তুমি লিখতে পারবা ভি সমানুপাতিক ল্যামডা। দেখো ভি সমানুপাতিক সরি ভি সমানুপাতিক ল্যামডা, ঠিক আছে? এর মানে কি তোমার যত বেশি বেগ হবে তত বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে, যত বেশি বেগ হবে তত বেশি কি হবে বলতো? তরঙ্গ দৈর্ঘ্য হবে। এই যে একটা কনসেপ্ট শিখলাম না, এই কনসেপ্টটা দেখো আমি এখানে এখন কাজে লাগাতে পারবো কিভাবে? এখানে দেখো এখানে আমি কার মানে কোনটা বড়, আমার তোমার বাতাসের তরঙ্গ দৈর্ঘ্যটা বড় নাকি পানির তরঙ্গ দৈর্ঘ্যটা বড়, এটা কিন্তু এখন আমরা খুব সহজেই মেজারমেন্ট করতে পারবো। কিভাবে? দেখো আমরা খুব ভালো মতো করেই জানি যার বেগ বড় হবে তার তোমার ল্যামডার ভ্যালুটাও কি হবে বলতো? বড় হবে। এখানে কার বেগ বড়? পানির বেগ বড়। তাহলে বলো তো এখানে কার কার ল্যামডা ভ্যালুটা বড় হবে? ডেফিনিটলি তোমার হচ্ছে ওয়াটারের ল্যামডার দৈর্ঘ্যটা তোমার বড় হবে, ঠিক আছে? ওয়াটারের ল্যামডার দৈর্ঘ্যটা তোমার অবশ্যই বড় হবে, এবং কার থেকে বলো তো? এয়ারের থেকে, তাই না? তার মানে দেখো তো কোনটা তোমার সঠিক হবে? উপরেরটা কিন্তু তোমার হবে না, নিচেরটা বরং সঠিক হবে। কথা বুঝতে পারছো? তার মানে দেখো তোমার পার্থক্য বলতে তোমার পানি তরঙ্গ দৈর্ঘ্য থেকে তোমার বাতাসের তরঙ্গ দৈর্ঘ্যর যে পার্থক্য আছে সেই পার্থক্যটা বোঝানো হয়েছিল। তার মানে দেখো ল্যামডা ওয়াটার মাইনাস কি বলতো? ল্যামডা ইয়ার ইকুয়ালস টু কত বলতো? ইকুয়ালস টু হচ্ছে তোমার 2,
তাই না? এদের পার্থক্য দেয়া ছিল 2। আচ্ছা, খুব ভালো কথা। এই জিনিসটাকে আমি এভাবে রাখলাম। দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবা? এখান থেকে তুমি কি লিখতে পারবা? দেখো তো তুমি ফর্মুলা কি জানো? V equals to F lambda জানো না? এখান থেকে তোমার ল্যামডা ওয়াটার দেয়া আছে। তাহলে ল্যামডা ওয়াটারকে কি লিখতে পারবা? তোমার হচ্ছে V ওয়াটার ডিভাইডেড বাই কি বলো তো? V ওয়াটার ডিভাইডেড বাই হচ্ছে তোমার F। এই F এর ভ্যালু তো তোমার সেম বলেই তো দিছে যে কম্পাঙ্কটা নির্দিষ্ট। তার মানে কম্পাঙ্কটা তো তোমার নির্দিষ্ট হবে। সেম ভাবে দেখো এয়ার এর জন্য লিখতে পারবা V এয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার F equals to 2। আচ্ছা, এখানে এখন তুমি যদি মান বসা দাও, দেখো V তোমার ওয়াটারের মান হচ্ছে 1500 ডিভাইডেড বাই F, মাইনাস লিখতে পারবা কি বলতো? মাইনাস লিখতে পারবা তোমার 350 ডিভাইডেড বাই কত বলতো? F ইকুয়ালস টু কত বলতো? 2। এখান থেকে তুমি F এর ভ্যালুটা বের করতে পারবা না? ডেফিনিটলি বের করতে পারবা। চাইলে এটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করতে পারো এবং তোমার এই ভ্যালুটা কত আসবে বলতো? তুমি ডিরেক্ট এটাকে ক্যালকুলেটর দিয়ে করতে পারো। এটা আসবে তোমার 575 সেকেন্ড ইনভার্স, অথবা এটাকে তুমি হার্টজও বলতে পারবা, তাই না? হার্টজও বলতে পারবা। দেখো এটি হচ্ছে আমার অ্যান্সারটা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? দেখো আমাদের প্রথম এবং দ্বিতীয় লেকচারের আলোকে এই ধরনের ম্যাথগুলো কিন্তু আসতে পারে। বুঝা গেছে? বুঝা গেছে? ম্যাথগুলো একটু ভালো মতো করে চিন্তা করবা, তাহলে আর দেখবে যে পরবর্তীতে প্যারা খাচ্ছ না। ম্যাথগুলো কিন্তু বেশ ইজি আছে, ঠিক আছে? আচ্ছা, এরপরের ম্যাথতে যাই। চলো এরপরের ম্যাথতে যাই। দেখো এখানে বলা হচ্ছে তোমার বাতাসে দুটি শব্দ তরঙ্গ 350 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। শব্দ দুটির কম্পাঙ্কের পার্থক্য 500 হার্টজ হলে ক্ষুদ্রতর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 7 মাইক্রোমিটার হলে অপর তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে। দেখো এখানে তোমার কি বলা হচ্ছে? বাতাসে দুটি শব্দ তরঙ্গ তোমার একই বেগে কিন্তু কি হচ্ছে বলতো? প্রবাহিত হচ্ছে। তার মানে দেখো তোমার দুইটা শব্দ তরঙ্গ আছে, কিন্তু দুইটা শব্দ তরঙ্গের কিন্তু তোমার বেগ সেম। দেখো দুইটা শব্দ তরঙ্গের কিন্তু তোমার ভি সেম, ঠিক আছে? দুইটা তরঙ্গ শব্দের কিন্তু তোমার ভি সেম। কোথায় বলতো? বাতাসে। কোন মাধ্যমে? বাতাসে। তার মানে বাতাস মাধ্যমে তোমার কি সেম বলতো? ভি কিন্তু তোমার সেম। ভি কিন্তু কি বলতো? ভি কিন্তু তোমার সেম, তাই না? দেখো এখানে বলে দিছে যে তোমার দুটি শব্দ তরঙ্গ তোমার কিন্তু একই বেগে প্রবাহিত হচ্ছে। একই বেগে কি হচ্ছে বলতো? প্রবাহিত হচ্ছে। আচ্ছা বলো তো, ভি যদি সেম হয় তাহলে কিন্তু তোমার বাকি দুইটা এলিমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে দেখো আমার ফর্মুলা কি? আমার ফর্মুলা ভি ইকুয়ালস টু এফ ল্যামডা না? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। আমার দেখো কে সেম? আমার দেখো ভি সেম। আমার কে সেম বলতো? ভি সেম। ভি যদি সেম হয় তাহলে অবশ্যই এই দুটো উপাদান বা এই যে দুইটা আমার চলক আছে, এই দুটো চলক কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? ভি যদি তোমার হয়, সেম হয়, তাহলে তোমার বাকি যে দুটো থাকবে সেই দুটো তোমার চেঞ্জ হয়ে যাবে। তার মানে বলতো এখানে কি কম্পাঙ্কটা সেম? না, এখানে কিন্তু কম্পাঙ্কটা সেম না। এখানে কিন্তু তোমার কম্পাঙ্কটা সেম না, বরং দেখো এখানে কম্পাঙ্ক দুটার মধ্যে তোমার পার্থক্য দিয়ে দিছে। দেখো এখানে কম্পাঙ্ক দুটার মধ্যে পার্থক্য দিয়ে দিছে। ওকে, তার মানে আমি এখান থেকে একটা কথা তো বলতেই পারতেছি। এখান থেকে আমি তো একটা কথা বলতেই পারতেছি, যেহেতু আমার ভি সেম, তাহলে আমি বলতে পারবো কি বলতো? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা না? ভি ইকুয়ালস টু কি লিখতে পারবো? এফ ল্যামডা। এটা আমার ফর্মুলা। তো আমার যেহেতু ভি সেম, আমি তাহলে এখান থেকে বলতে পারবো যে তোমার এখান থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে আমি বলতে পারবো, দেখো আমি তোমার এটা পাশে লিখতেছি। দেখো একটু ভালো করে খেয়াল করো। এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে, ঠিক আছে? এই জিনিসগুলো লাগবে। তোমার দেখো ভি ইকুয়ালস টু আমি জানি এফ ল্যামডা। এখানে ভি সেম। কি সেম বলো তো? ভি সেম। তার মানে ভি কি বলো তো? ভি কনস্ট্যান্ট না? ভি যেহেতু তোমার সেম, তাহলে ভি ডেফিনিটলি কনস্ট্যান্ট হয়ে যাবে। ভি ডেফিনিটলি কি হবে বলো তো? ভি ডেফিনিটলি তোমার কনস্ট্যান্ট হয়ে যাবে। এই ভিটা কি? এই ভিটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক? ঠিক আছে? এটা কি বলো তো? কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে তুমি চাইলে কে দিয়েও লিখতে পারো। তাহলে তুমি লিখতে পারবা কে ইকুয়ালস টু এফ ল্যামডা, ঠিক আছে? কে ইকুয়ালস টু কি লিখতে পারবা বলো তো? এফ ল্যামডা লিখতে পারবা। তো এখান থেকে তুমি আরেকটা জিনিস বলতে পারবা যে এফ সমানুপাতিক 1/λ, বা তোমার হচ্ছে কম্পাঙ্গের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে তোমার সম্পর্কটা সেটা কিসের মতো বলতো? সেটা তোমার ব্যস্তানুপাতিক। কম্পাঙ্কের সাথে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা কি বলতো? ব্যস্তানুপাতিক। মনে থাকে যাতে। এবং দেখো এখান থেকে তুমি জানো কি বলতো? কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক এবং তার তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলটা সবসময় তোমার কি হবে বলতো? ধ্রুব সংখ্যা হবে। কোই লাইন থেকে বলতে পারতেছি এটা? এই যে তোমার এই লাইন থেকে আমি বলতে পারতেছি কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক এবং তার তরঙ্গ দৈর্ঘ্যের গুণফল সবসময় কি হবে বলতো? একটা কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা হবে। মনে থাকবে তো নাকি? তাহলে এখানে যদি তোমার একটা তরঙ্গ না হয় দুইটা তরঙ্গ হয়, তাহলে আমি কি লিখতে পারবো? এফ ওয়ান ল্যামডা ওয়ান ইকুয়ালস টু কি বলতো? এফ টু ল্যামডা টু। কথা বুঝতে পারছো? দেখো এই জিনিসগুলো কিন্তু লেখা যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু কি করা যাবে বলতো? লেখা যাবে বা ইমপ্লিমেন্ট করা যাবে। কথা বুঝে গেছে না? ওকে, দেখো এখন আমাকে বুঝতে হবে যে এখানে কোনটা বড় কোনটা ছোট। দেখো আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে যার হচ্ছে তোমার কম্পাঙ্ক বড় হবে তার ডেফিনেটলি তোমার তরঙ্গ দৈর্ঘ্যকে ছোট হইতে হবে। আর যার তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে তার কিন্তু কম্পাঙ্কটা তোমার কি হবে বলতো? ছোট হবে। কথা বুঝতে পারছো? যার কম্পাঙ্কটা তোমার বড় হবে তার তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হবে, আর যার কম্পাঙ্ক দৈর্ঘ্যটা ছোট হবে তার তরঙ্গ দৈর্ঘ্যটা বড় হবে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের যে সম্পর্কটা সেটা কিন্তু ব্যস্তানুপাতিক, মনে রাখিও। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি ম্যাথটাকে কমপ্লিট করার চেষ্টা করি, তাহলে আমি এখানে ম্যাথটাকে কিভাবে করতে পারি? দেখো এখানে আমার কি দেয়া আছে?
এখানে আমার কি দেয়া আছে? এখানে আমার দেয়া আছে ভি তোমার সেম, ঠিক আছে? ভি তোমার সেম আমি খুব ভালো মতো করে বুঝতে পারতেছি এবং এখানে দেয়া আছে তোমার ক্ষুদ্রতর তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 7 মাইক্রোমিটার। দেখো এখানে কি দেয়া আছে বলো তো? ক্ষুদ্রতম তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য, ঠিক আছে? আমি জানি না যে কোনটা ক্ষুদ্র কোনটা বড়। আমি এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। তো আমি এখানে কি লিখতে পারবো? যেহেতু ভি সেম হলে আমি লিখতে পারবো F1 ল্যাম্বডা 1 ইকুয়ালস টু কি বলো তো? F2 ল্যাম্বডা 2, F2 ল্যাম্বডা 2, তাই না? তাই না? আমি জিনিসটা লিখতে পারবো। ওকে, ঠিক আছে। এখন আমাকে বুঝতে হবে যে কোনটা বৃহত্তর এবং কোনটা ক্ষুদ্রতর। তো দেখো এখানে একটা কথা বলে দিছে যে তোমার এখানে একটা কথা বলে দিছে যে তোমার ক্ষুদ্রতর তরঙ্গের দৈর্ঘ্য কত বলতো? 7 মাইক্রোমিটার, ঠিক আছে? এখানে তোমাকে কি বলে দিছে বলতো? এখানে তোমাকে বলে দিছে যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার 7 মাইক্রোমিটার। আমি ধরলাম যে আমার ল্যামডা 2 টা হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য। এই ল্যামডা 2 এর ভ্যালুটা আমি ধরে নিছি। তুমি ল্যামডা 1 ও ধরতে পারতো, কোনো অসুবিধা নেই। ল্যামডা 2 এর ভ্যালুটা আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ক্ষুদ্রতম ভ্যালুটা, ঠিক আছে? এটি হচ্ছে আমার ক্ষুদ্রতম ভ্যালুটা, ঠিক আছে? তার মানে দেখো ল্যামডা 2 এর ভ্যালু কত বলতো? 7 মাইক্রো মাইক্রো কি বলতো? মাইক্রোমিটার, তাই না? ওকে, খুব ভালো কথা। এখন দেখো এখানে যে তোমার F2 টা আছে, F2 টা কি হবে? এটা তোমার বড় F2 হবে? দেখো এখানে তোমাকে বলছে দুটি কম্পাঙ্কের পার্থক্য। তোমার কম্পাঙ্কের পার্থক্য এটা হতে পারে F1 মাইনাস F2 অথবা হইতে পারে কি বলতো? F2 মাইনাস F1। কোনটা হবে এটা আমাকে বুঝে করতে হবে, ঠিক আছে? কোনটা হবে এটা আমাকে বুঝে করতে হবে। তো আমি এখানে দেখতে পারতেছি যে এখানে আমি একটা জিনিস দেখতে পারতেছি যে এখানে দেখো আমাদের ল্যামডা 2 বা তোমার ক্ষুদ্রতর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা দেয়া আছে। তাহলে বলো তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তোমার কম্পাঙ্কের সমীকরণটা কি দেখলাম বা তোমার সম্পর্কটা কি দেখলাম? যে আমরা দেখলাম যে কম্পাঙ্ক হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তার মানে দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা যদি তোমার মিনিমাম হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা যদি তোমার মিনিমাম হয় তাহলে ডেফিনিটলি তোমার তো এই যে তোমার কম্পাঙ্কটা কি হবে বলো তো? ম্যাক্সিমাম হবে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে ভাইয়া এরা ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত, তাই না? তার মানে দেখো এখানে যে F2 আছে, F2 টা কি হবে বলো তো? তো আমি দেখতেছি যে আমার ল্যামডা 2 টাকে কি বলা হচ্ছে? ল্যামডা 2 টাকে আমার বলা হচ্ছে ক্ষুদ্রতম তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা 2 কে আমার বলা হচ্ছে ক্ষুদ্রতর তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলো তো F2 টা কি হবে? এটা অবশ্যই তোমার ম্যাক্সিমাম হবে বা এই মানটা কি হবে? এই মানটা তোমার ম্যাক্সিমাম হবে। কারণ দেখো এর সাথে ক্ষুদ্রতমটা গুণ হইছে। আবার দেখো তাহলে তোমার F1 টা কি হবে? এটা হবে তোমার মিনিমাম। এটা কি হবে বলো তো? এটা হবে তোমার মিনিমাম। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে, তার মানে দেখো তো এখান থেকে কে বড়? এখান থেকে ডেফিনিটলি তোমার F2 বড় কার থেকে? F2 বড় তোমার F1 এর থেকে। কে বড় বলো তো? F2 বড় F1 এর থেকে। তাহলে কোনটা হবে? তাহলে তোমার নিচেরটা হবে। উপরেরটা কি হবে? উপরেরটা কি হবে? উপরেরটা কিন্তু হবে না। উপরেরটা কিন্তু হবে না। অবশ্যই সম্পর্কটা মনে রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তোমার হচ্ছে কম্পাঙ্ক কম্পাঙ্কের যে সম্পর্ক সেটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তার মানে দেখো এখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে আমার ফর্মুলাটা কি হবে বলো তো? ফর্মুলাটা হবে হচ্ছে আমার তোমার F2 মাইনাস F1 ইকুয়ালস টু দেখো তো এখানে কত দেয়া আছে? এখানে কত দেয়া আছে? এই দুটো তরঙ্গ এই দুটো কম্পাঙ্কের পার্থক্য কত দেয়া আছে? 500 এর এই দুটো কম্পাঙ্কের পার্থক্য দেয়া আছে তোমার 500। তো এখান থেকে আমি কি লিখতে পারবো? আমার ফর্মুলা কি? V ইকুয়ালস টু F ল্যামডা। এখান থেকে আমি F সমান কি লিখতে পারবো? V ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? তো এখান থেকে আমি লিখতে পারবো V2 ডিভাইডেড বাই ল্যামডা 2 মাইনাস কি লিখতে পারবো বলো তো? V1 ডিভাইডেড বাই ল্যামডা 1 ইকুয়ালস টু কত বলো তো? 500, তাই না? 500। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। এখন এখান থেকে দেখো তো V2 আর V1, V গুলো তো কনস্ট্যান্ট, তাই না? সবগুলোর জন্য V গুলো তো কনস্ট্যান্ট। এইজন্য আমি শুধু V লিখলাম। দেখো এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি তাহলে কি লিখতে পারি? দেখো উপরে V হচ্ছে আমার কত বলো তো? উপরে V হচ্ছে আমার সম্ভবত 350 মিটার পার সেকেন্ড এবং দেখো ল্যামডা 2 মানে হচ্ছে তোমার ল্যামডা মিনিমাম মানটা যেটা কিনা তোমার কত বলো তো? 7 মাইক্রোমিটার। মাইক্রোমিটার থেকে মিটারে গেলে আমাকে 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্বারা গুণ করলে আমার এটা কিন্তু তোমার মিটারে চলে আসবে। মাইনাস ভি এখানে কত? 350 ডিভাইডেড বাই ল্যামডা 1। আমাকে তো এই ল্যামডা 1 টা বের করতে হবে। ইকুয়ালস টু কত বলো তো? 500। দেখো আমরা কিন্তু এখান থেকে কি বের করব বলো তো? এখান থেকে আমরা তোমার মূলত ল্যামডা 1 টা বের করব, ঠিক আছে? এখন দেখো এটা আমরা কিভাবে বের করতে পারি? ওকে, চলো আমি তোমাকে এটাকে ক্যালকুলেটরে করানো শিখাই দেই। ক্যালকুলেটরেও কিন্তু এই জিনিসটা করা যায়, ঠিক আছে? ক্যালকুলেটরেও কিন্তু এই জিনিসটা ডিরেক্টলি তুলে করা যায়। তোমরা যারা ক্যালকুলেটর ইউজ করতেছো তাদেরকে আমি রিকমেন্ড করব এটাকে হাতে সলভ না করে ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করবা। দেখো কিভাবে সলভ করতে হবে আমি তোমাকে বলে দিই। ক্যালকুলেটরটা ওপেন করার পর আমি দেখো এই যে পুরো অংশটা তুলবো। কোন পুরো অংশটা? দেখো দেখলে বুঝতে পারবা। দেখো 350 ডিভাইডেড বাই কত বলো তো? 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 গেল। এত থেকে মাইনাস কি বলতো? এত থেকে মাইনাস হচ্ছে তোমার 350 ডিভাইডেড বাই কত বলতো? এক্স ধরে নাও, ল্যামডা ওয়ানটাকে এক্স ধরে নাও, ইকুয়াল টু যে মানটা বের করতে যাচ্ছ সেটাকে এক্স ধরে নাও, ইকুয়াল টু কত দেওয়া আছে? 500 দেওয়া আছে, ঠিক আছে? এবার তুমি শিফট টিপে ক্যালকুলেশন বাটনটা প্রেস করে এখানে তোমাকে বলবে এক্স এর একটা মান বসাইতে। এই মানটাকে তুমি 10 দিয়ে ইকুয়াল প্রেস করবা। ইকুয়াল প্রেস করলে তোমাকে এক্স এর একটা মান বের করে দিবে। এক্স এর মানটাই হবে তোমার ল্যামডার মান। কথা বুঝতে পারছো? এক্স এর মানটা কি বলতো? এক্স এর মানটাই তোমার ল্যামডার মান। দেখো এখানে তুমি যে মানটা পাইছো এটা কি বলতো? এটা তোমার এক্স এর মান। এই এক্স এর মানটাই হচ্ছে তোমার ল্যামডার মান। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? তার মানে দেখো এখান থেকে তুমি ল্যামডা ওয়ানের মান কত পেলা? এখান থেকে তুমি ল্যামডা ওয়ানের মান কত পেলা? ল্যামডা ওয়ানের মান পেলে 7.000
0 সম্ভবত 4টা 0 ইনটু 7 এত কি বলতো ইনটু 10⁻⁻6 এত মিটার, তাই না? এটাকে তুমি যদি আবার মাইক্রোমিটারে নিয়ে যাও তাহলে হবে কি বলতো 7.007 এত মাইক্রোমিটার। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কথা বুঝতে পারছো না? কথা বুঝতে পারছো না? এখন বলো ম্যাথগুলো কি কঠিন ছিল? না। তোমার কিন্তু প্রথম সূত্রগুলো থেকে এই ধরনের ম্যাথগুলোই আসবে এবং দেখো আমরা কিন্তু এই ধরনের ম্যাথগুলো করে ফেললাম। ঠিক আছে? এই দুটো ম্যাথ যদি ভালো করে বুঝে থাকো তাহলে আর কোনো ম্যাথে প্রবলেম হবে না। এই দুটো ম্যাথ করলেই এনাফ। আর হচ্ছে দেখো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমার এর পরবর্তী অংশগুলো থেকে শুরু করব।